ঝামেলায় যাইতে পারবো না। দেখা টাকা যাচ্ছে। আচ্ছা, একদম আমি এমদাদের মতো ক্লাস নেবো নাকি? হ্যাঁ, না শিয়াবের মতো। এই একটা বড় সমস্যা আমার। আমি যদি কখনো প্রিপারেশন নিয়ে কোনো কিছু করতে যাই, আমার কখনো হয় না সেই কাজ। তখন মনে হয় বোকা বোকা লাগছে, এলোমেলো লাগছে। কিন্তু আজকে আমি দেখি ওইভাবে একটু স্টার্ট করব। অনেকে আমাকে সালাম টালাম দিয়েছে, কেমনে টাইম পাস করা যায়। মাগরিব নাকি? আমি টাইম পাস করার জন্য আজকে এখানে আসলাম। হ্যাঁ, আমাকে রাহি বলছিল যে আপনি একটু দিক নির্দেশনামূলক ক্লাস নেন। হ্যাঁ, তো দিক নির্দেশনা আবার কিসের? আধা ঘন্টা আগে আমি ওকে জিজ্ঞাসা করলাম সাবজেক্ট কি, তো বলে যে কিছু পরামর্শ করবেন, গল্প স্বল্প করবেন, এই আর কি। তো অনেক দিন গল্প স্বল্প করা হয় না, আমি মূলত গল্প স্বল্প করার জন্য এসেছি। যারা হয়তো অনেক কিছু পাবেন বলে আজকে ক্লাসে জয়েন করছেন, তাদের জন্য এক রাশ হতাশা। কারণ আমার ভীষণই আজকে মন খারাপ। হ্যাঁ, মন খারাপ মানে কারণে অকারণে কখনো কখনো মন খারাপ হয় না, ঠিক আপনার মতো করে আমারও মন খারাপ, ভীষণই মন খারাপ। আমি গতকালকে থেকে কিছু একটা ব্যাপার নিয়ে দারুণ মন খারাপ। তো আমি পরে আবিষ্কার করবার চেষ্টা করলাম যে আচ্ছা, এই মনটা যে খারাপ, এই মনটা খারাপের কারণটা কী। তো পরে দেখি যে আসলে কিছু মানুষের কাছে আমার কিছু বাড়তি এক্সপেকটেশন ছিল, যে আমাকে একটু বাড়তি গ্রহণযোগ্য হিসেবে রিসিভ করুক, কিংবা আমাকে একটু প্রায়োরিটি দিক। অদ্ভুত ব্যাপার, এই বয়সে এসেও প্রায়োরিটি ক্রাইসিসে ভুগছে, এই জন্য ভীষণই মন খারাপ। তো আমি আমার হুজুরের কাছে গেলাম, মানে যথারীতি আগে যেমনটি যাই ক্রাইসিসে পড়লে। হ্যাঁ, তো হুজুরের কাছে গিয়ে বললাম যে হুজুর, আমার তো আজকে ভীষণই মন খারাপ, আমি আসলে কি করতে পারি? তো হুজুর বলল যে এক্সপেকটেশন কমাও। তো এক্সপেকটেশন কমাও মানে বুঝলাম না, একটা অধিকার আছে না, আমি আমার সন্তানের জন্য পরিশ্রম করছি, সন্তানের কাছে আমার কোনো অধিকার থাকতে পারে না, এবং সন্তানের কাছে আমি কিছু চাইতে পারি না, এই চাওয়া খুব বেশি এক্সপেকটেশনের হয়ে গেল। তো উনি আমাকে বললেন যে দেখো, প্রত্যেকটা মানুষ আলাদা সত্তা, আলাদা বাস্তবতায় সে বড় হয়, আলাদা বাস্তবতা তাকে আলিঙ্গন করে। ঠিক আছে, এবং মজার ব্যাপার হলো যে ভালোবাসা বোধহয় এরকম যে ভালোবাসা মানুষ শুধু নিজেকেই ভালোবাসে বেসিক্যালি। তো আমি আমার বউকে ভালোবাসি, তো বউকে কেন ভালোবাসি? আমি ভালো থাকার জন্য। তো আমি আমার সন্তানকে ভালোবাসি কেন? তো সন্তানকে ভালোবাসতে ভালো লাগে তাই। তো বন্ধুদেরকে ভালোবাসি কেন? তো বন্ধুদেরকেও একই কারণে ভালোবাসি, যে বন্ধুকে ভালোবাসলে আমিও ভালোবাসা পাবো। আসলে আমারই উদ্দেশ্য কিছু পাবার, ঠিক আছে, এই পাবার উদ্দেশ্যেই এত কিছু করছি। আর এই জায়গায় এসে যখন আমার বন্ধু কিংবা আমার আত্মীয়জন কিংবা আমার সন্তান কিংবা আমার ওয়াইফ বা আমার চারপাশে যারাই থাকুক না কেন, তারা যদি ঠিক আমার মতো করে রেসপন্স না করে, তখনই হয়ে যাচ্ছে আমার মন খারাপ। বেসিক্যালি এটা আমার না, সম্ভবত পুরো পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই। তো এই জায়গা থেকে বাঁচবার উপায়টা কি? হ্যাঁ, আমি একাই চিন্তা করছিলাম। আমি আগেই বলিনি, আমি আসলে ক্লাস করাতে আসিনি, আমি এসেছি একটু আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। কারণ আমি জানি খুব রিসেন্ট শাহরিয়াররা রাহিরা রেগুলার ক্লাস করাচ্ছে, এতে করে ইমদাদ, আজিম কিংবা হলো এই যে আমি নামটা ভুলে যাচ্ছি, আল্লাহ, শিহাব, ও দেখলে কষ্ট পাবে। একটা আমার বাজে স্বভাব, আমি কারো নামই মনে রাখতে পারি না, আমার নামই মাঝে মাঝে আমি ভুলে যাই। এই যে দেখেন আমার লিমিটেশনস, যে আমি নাম বলতে পারলাম না। এই যে আরেকজন আমাদের ইংলিশ শিক্ষক হলো সিদ্দিক, ঠিক আছে, এখন আমি যদি নাম না বলি ও মন খারাপ করবে।
তা আশ্চর্য, আমি ক্লাস নিচ্ছি ওর নাম বললাম না, ও মন খারাপ করছে। এটাই হলো মানুষের সহজাত প্রবৃত্তি, যে সম্ভবত তার প্রায়োরিটির একটা ক্রাইসিস পড়লো, সে একটা এক্সপেকটেশনে ছিল যে আমি সবসময় কাছাকাছি থাকি, সুতরাং হাবিব আহসান হাবিবও হতে পারে, হ্যাঁ, যে কাছাকাছি থাকি কিন্তু আমার নাম বললো না, এই নিয়ে মন খারাপ। আসলে আমরা এই মন খারাপ থেকে বাঁচতে চাইলে আমাদের যে কাজটা করা প্রয়োজন সেটা হলো আমাদের এক্সপেকটেশনটাকে একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে, একদম জিরো। মনে রাখতে হবে যে আমি যে কাজটুকু করছি এটা আমার দায়িত্ব, ও যে কাজ করছে সেটা তার দায়িত্ব। আমি যা করছি ভালো করি আর মন্দ করি সেটা হলো আমার পার্সোনালিটি, ও মন্দ করুক আর যাই করুক না কেন সেটা তার পার্সোনালিটি। সুতরাং নিজেকে ভালো রাখতে চাইলে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো আমাদের এক্সপেকটেশন কমানো। এই যে এক্সপেকটেশন না কমালে, আমি প্রসঙ্গ নিয়ে এই জন্য কথা বলছি যে দেখো, তোমরা যারা আমার ক্লাস করছো বা নিউরনের সাথে বা দেশের সাথে বা আমি সংশ্লিষ্ট যে সকল প্রোগ্রাম আছে তার সাথে তোমরা আছো, একবার পরে নিশ্চয়ই একটা স্বপ্ন দেখছো। এই স্বপ্নটার নামই হলো এক্সপেকটেশন মেবি, ঠিক আছে? এখন তোমার ওই এক্সপেকটেশন না থাকলে আবার তুমি সেটা পাবা না। তার মানে আমি একটা কন্ট্রাডিক্টরি কথা বলে ফেললাম। এখনই বলছি যে এক্সপেকটেশন রাখা যাবে না, আবার এখনই বলছি যে মানুষের বড় হওয়ার জন্য একটা বা কোনো কিছু পাবার জন্য একটা বাচ্চাও যদি না কাঁদে তাহলে মারা তাকে দুধ দিতে চায় না। এই যে বেসিক্যালি এক্সপেকটেশন থাকা আবার না থাকা কন্ট্রাডিক্টরি। সুতরাং আমি আর এটা পরামর্শ না, আমার উপলব্ধি। কখনো কখনো যদি আপনি ফিল করতে পারেন যে এক্সপেকটেশন রেখে আমার কষ্ট হচ্ছে, তাহলে এক্সপেকটেশন জিরো করে দেন, তখন ভালো থাকবেন, সময় উপযোগী ডিসিশন নিতে পারেন। কখনো কখনো যদি মনে হয় যে এক্সপেকটেশন থাকার কারণে সেটা আমাকে স্পিডি বানাচ্ছে, তাহলে এক্সপেকটেশন রাখতে হবে। আবার কখনো কখনো এই এক্সপেকটেশনের হেরফেরে আপনার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আসলে প্রত্যেক মানুষের আলাদা আলাদা বাস্তবতা আছে, সেই বাস্তবতায় পড়ে আলাদা আলাদা রকম ডিসিশন মানুষ নেয় বা নিতে হয় বেসিক্যালি। তো যাই হোক, আমি আজকে আমাকে বলেছে রাহি যে অনেকদিন ছেলে মেয়েদের সাথে আপনার সাক্ষাৎ হয়নি, আপনি যদি একটু কথাবার্তা বলেন তারা হয়তো আবারও একটু আশ্বস্ত হবে। তো আমি যা বলবার তো প্রথম দিন বা প্রথমের দিকে বলেছি, এখন যে জিনিসটা বলবো সেটা রিপিট করা। এখন যেমন রিভিশন চলছে, হতে পারে এরকম যে আমার কথাগুলো রিভিশন হচ্ছে। তবে আজকে সকালবেলা কিরে এটা কোথায়, হ্যাঁ, লেখালেখির সুযোগটা কোথায় আছে এখানে? হ্যাঁ, আর লেখালেখির মানে এখানে হইলে আমি লিখতে পারবো না, এখানে দিলে আমি লিখতে পারবো। আমি সকালবেলা মানে দুটো ছেলের সাথে আমি কথা বলছিলাম, দুটো ছেলেকে কথা বলছিলাম এবং একই রকম দুইটা কাজ তাদেরকে আমি দিয়েছিলাম। আমি সেই গল্পটা বলবো যে আসলে এর মধ্যে তোমার কিছু নেবার কিছু থাকে কিনা। সত্য হলো এটাই যে এটা কোরআনেরও ভাষ্য যে পুরো পৃথিবীতে আদর্শ নিদর্শন আমি দিয়ে রেখেছি। যে জ্ঞানী হতে চাই বা যে শিখতে চাই, তাহলে প্রত্যেকটা জায়গা থেকেই তার কিছু না কিছু শেখার আছে। তো আমি কোনো একটা জায়গায় আর্টিকেলটা হঠাৎ ফেসবুকে না ইউটিউবে, হতে পারে টিকটকে, হ্যাঁ, কোথাও না কোথাও ব্যাপারটা দেখলাম যে দুইটা ছেলে, বুঝলে, এই ধর একটার নাম হলো বাদশাহ, হ্যাঁ, একটার নাম হলো বাদশাহ, হ্যাঁ, আর একজনের নাম হলো মন্টু, হ্যাঁ। এই দুইটা ছেলেকে মন্টু, এই কী হলো রে, মন্টু, এই দুইটা ছেলেকে সিমিলার কিছু কাজ দেওয়া হলো। একটা অফিসে তারা জব করে। সত্যিকার অর্থ এটাই যে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, যে কাজে নিজেদেরকে এঙ্গেজমেন্ট আমরা করে রাখি না কেন, সবসময় জ্ঞানীরা একটা কথা বলে যে মানুষ প্রতিনিয়ত শিখে, ঠিক আছে, সে আস্তে আস্তে এবং সাস্টেনেবল সে তার ডেভেলপমেন্ট এবং তার জ্ঞানের পরিধিটা বাড়ে। আমরা কেউ আছি যে একদিনে অনেক কিছু শিখে ফেলতে চাই, একবারেই অনেক কিছু শিখে ফেলতে চাই। এটা একটা রং প্রসেস। বেসিক্যালি প্রতিদিন প্রত্যেকটা জায়গা থেকে যদি কেউ শেখার চেষ্টা করে, এবং আমার তো কখনো কখনো মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনেই এই 24 ঘন্টার মধ্যে একটা পার্ট বেছে নেওয়া উচিত যে সে একা আছে। এই একা থাকলে, ওই যে আমি মাঝে মাঝে কাউ ফিলোসফির কথা বলি যে সারাক্ষণ অনেক মানুষের সাথে ইন্টারাকশানের পরে যা কিছু শেখা গেল, ওই একা থেকে ওই ঘটনার আসলে কি হতে পারতো, কি হলে ভালো হতো, এই ব্যাপারগুলো এরকম হতো, তাহলে হয়তো তার শেখার এবং সেটা তার মাথার মধ্যে একটা গভীর ইম্প্যাক্ট পড়বার একটা অপরচুনিটিস তৈরি হতো। কিন্তু সেই জিনিসগুলো আসলে আমরা দেখবার মানে বুঝবার চেষ্টা করি না। কিন্তু আমার কোথাও যেন মনে হয় যে এগুলো নিয়ে যদি আমরা একটু কেয়ারফুল হই, যে একই জিনিস একজন এক এক রকমভাবে দেখে, ঠিক আছে, এক একজন এক এক রকমভাবে দেখে, এবং এই দেখার দর্শনের উপর সে শিক্ষিত না অশিক্ষিত, দেখার দর্শনের উপর সে মেধাবী না সেটার পার্থক্য কিন্তু তৈরি হয়। তো এই দুইটা ছেলেকেই
তার একটা বস আছে, বস জিজ্ঞাসা করলো যে আচ্ছা তোমরা একটা কাজ করতে পারবা, তোমাদেরকে আমি একটা কাজ দিব, কিন্তু সেই কাজটা তোমাকে ঠিক সাশ্রয়ী করে করতে হবে, এবং সেটা খুব অ্যাকুরেটভাবে করতে হবে, এবং সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমি একটা বড় অ্যামাউন্ট গিফট করতে চাই। তো ওকে, দুজনেই খুব এগ্রি হলো, কারণ দুজনেই খুবই চৌখোস, তার পছন্দের লোক, অনেক কমিউনিটির মধ্যে বেছে নিয়েছে, একজন বাদশাহ একজন মন্টুকে। এবার বাদশাকে একটা কাজ দিল যে বাদশা, তুমি যাও ওই গ্রামে একটা বুড়ি মা আছে, তার একটা তথ্য নিয়ে আসো। আমি মনে হয় এই গল্পগুলো অনেক সময় আমি প্রাসঙ্গিকভাবে করি। তো বাদশাকে বলা হলো সাশ্রয়ীভাবে করবা, এবং যাইতে আসতে তোমার কি অবজারভেশন, তুমি কি কি শিখলা, ঠিক আছে, কি কি জানলা, কি দেখলা, সেটা এসে আমাকে একটা লিখিত একটা নোট দিতে হবে, কিংবা তোমাকে বলতে হবে, এটাই হলো তোমার কাজ। তবে আমি যেই উদ্দেশ্যে তোমাকে পাঠাচ্ছি, যে বুড়িমার কাছে তোমাকে পাঠাচ্ছি, ওখানে একটা বুড়িমার একটা কুকুর আছে, কুকুরের সম্ভবত 2-3টা বাচ্চা হয়েছে, এক্স্যাক্টলি বাচ্চাটা কয়টা সেটা আমার জানা দরকার, তুমি এইটা জেনে এসো। তবে তোমাকে আমি বলছি যে তুমি অবশ্যই এই যে অভিজ্ঞতা হলো যাতায়াতের, এবং তোমাকে সাশ্রয়ী ব্যাপারটা চিন্তা করে তোমাকে এটা করতে হবে। তো বাদশা গেছে যথারীতি, জায়গাটা মোটামুটি 50 কিলো দূরে। 50 কিলো দূরে যাইতে গিয়ে তাকে কখনো রিক্সায় যেতে হয়েছে, কখনো ঘোড়ায় চড়ে যেতে হয়েছে, কখনো তাকে বাইকে চড়ে যেতে হয়েছে। এরকম একটা 3টা ট্রানজ্যাকশানে তার রুটটা কমপ্লিট হবে। ওকে, বাদশা রওনা দিল। বাদশা রওনা দেওয়ার পরে সেখানে টার্গেট জায়গায় পৌঁছানোর পরে বাদশা সেখানে দেখলো হ্যাঁ সত্যি একটা বুড়িমার বাড়ি সে পেয়ে গেল। সে ডেডিকেটেড যে আমাকে কাজটা দিয়েছে, এবং মূল উদ্দেশ্য ছিল যে কুকুরের কয়টা বাচ্চা আছে। বাদশা চমৎকার করে ওই কুকুরের কয়টা বাচ্চা আছে খোঁজ খবর নিয়ে চলে আসলো। এসে যখন সামনে বসের সামনে আসলো, এবার বস তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাদশা, এই যে তুমি গেলা, তুমি যাবার পরে তোমার এক্সপিরিয়েন্সটা বলো, তুমি কি কি করলা? তবে হ্যাঁ গেলাম, প্রথমে রিক্সায় গেলাম, তারপরে আমি বাইকে গেলাম, তারপরে আমি ঘোড়ায় চড়ে গেলাম, অবশেষে আমি ডেস্টিনেশনে পৌঁছালাম, এবং পৌঁছে দেখি বুড়িমার বাসা পেলাম, এবং সেখানে একটা কুকুরের 3টা বাচ্চা হয়েছে। সেই বাচ্চা 5টা বাচ্চা হয়েছে, 5টা বাচ্চা হয়েছে, সেটা আমি দেখে আসলাম। তো আচ্ছা বাচ্চা, 5টা তো বাচ্চা হয়েছে, তো বাচ্চাগুলোর ছেলে কয়টা, মেয়ে কয়টা? এখন সে বলল যে আচ্ছা আমি তো বাচ্চার মানে কুকুরের কয়টা ছেলে বাচ্চা কয়টা মেয়ে বাচ্চা আমি এটা খেয়াল করি নাই, দেখি নাই। তো ঠিক আছে বস, আমি আর একবার গিয়ে জেনে আসতেছি। ও আবারও তার মতো করে আরও একবার সেখানে গেল, এবং দেখে আসলো যে 3টা মেয়ে বাচ্চা 2টা ছেলে বাচ্চা। অ্যান্সার করলো 3টা মেয়ে বাচ্চা 2টা ছেলে বাচ্চা। এবার তার বস আবারও জিজ্ঞাসা করছে, আচ্ছা এই যে বললা ছেলে বাচ্চার কালারগুলো কেমন গো, মেয়ে বাচ্চার কালারগুলো কেমন গো, তুমি এটা একটু বলো তো। আহারে, আমি তো শুধু দেখেছি নিচে যে কি দিয়ে মেল ফিমেল ইন্ডিকেশন ইনশিওর করা যায়, আমি তো সেটা দেখেছি, আমি তো এইভাবে খেয়াল করি নাই। কয় তুমি আবার যাও। সে আবারও গেল, আবারও গিয়ে এসে বলল যে মেয়েদের কালার এরকম, ছেলেদের কালার এরকম, তার মধ্যে একটা এরকম একটা এরকম, হেনতান সব অ্যান্সার সে প্রপারলি করেছে, এবং সে খুবই কনফিডেন্ট যে আমি সব অ্যান্সার প্রপারলি করেছি। এবার তার কাছ থেকে যেহেতু সাশ্রয়ী শব্দটা এসেছে, তাকে জিজ্ঞাসা করা হলো তুমি যাইতে আসতে নেক্সট সময় যদি কাউকে অ্যাডভাইস করো যে ওখানে তুমি যাও এবং আসো, তাহলে তুমি কিভাবে অ্যাডভাইস করবা? তো বললো আমি তাকে লিখে দিব, প্রথমে গিয়ে রিক্সা পাবা, রিক্সার থেকে তুমি বাইকে চড়ে যাবা, তারপর তুমি ঘোড়ার গাড়িতে চড়ে যাবা, তারপর ওখানে পৌঁছাবা, তারপরে খোঁজখবর নিয়ে তুমি আসবা। আচ্ছা ঠিক আছে, তোমার আপাতত তোমার কাজটা শেষ। এবার মন্টুকে বলা হলো যে মন্টু একই কোশ্চেন, যে তুমি একটু যাও তো। এবার মন্টু গেছে। মন্টু গিয়ে প্রথমে রিক্সাওয়ালা, এখন রিক্সাওয়ালা রিক্সায় উঠলো, উঠে কি যাচ্ছে, যাওয়ার সময় রিক্সাওয়ালার সাথে তার একটা কথোপকথন শুরু হলো। মামা কেমন আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন, এই জায়গাটায় এই এলাকাটা চমৎকার, খুব ভালো লাগছে রিক্সায় চড়ে। এরকম করতে করতে মন্টুর সাথে তার একটা পরিচয় হয়ে গেল। এবার মন্টু তাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন? ও বলল আমি অমুক গ্রামে যাব, একটা বুড়িমা আছে সেখানের কাছে। কয় হ্যাঁ আপনি ওখানে যেতে পারেন, তবে আপনি একটা কাজ করিয়েন, আপনি আমার এখান থেকে নাম্বার পরে ওখানে দেখবেন যে কয়েকটা বাইকওয়ালা আছে, তার মধ্যে ওখানে একটা বাইকওয়ালা আছে ইয়াং করে দেখতে, তার নাম রহিম। এই রহিমের কাছে গেলে ও আপনাকে খুবই রাইট টাইমে কোথাও না দাঁড়িয়ে এবং খুব সিকিউরিটির সাথে আপনাকে ওখানে নিয়ে যেতে পারে। বাস আমি রহিমের কাছে গিয়ে খোঁজ করলাম। তখন রহিমের কাছে যাইতেই রহিম আমাকে সালাম দিল, সালাম দিয়ে বললো যে আপনাকে কি ওই ভ্যানওয়ালা জাকারিয়া মামা পাঠিয়েছে?
তো হ্যাঁ জাকারিয়া মামাই তো আপনার কথা বললেন এবং আপনাকে সালাম জানিয়েছে, দুইজন কুশল বিনিময় হলো, খুব আন্তরিক একটা ব্যাপার স্যাপার ঘটে গেল। এবং সে বলল যে হ্যাঁ আমি আপনাকে যেখানে নামিয়ে দিব সেখান থেকে আপনি অমুক ঘোড়াতে চড়বেন, ঠিক আছে, এবং তারা আপনাকে রাইট টাইমে ওই জায়গায় নিয়ে যাবে এবং আপনার জন্য কোনো রিস্ক থাকবে না, কারণ এই ট্রানজেকশানে অনেক সময় অনেকে হ্যারাসমেন্টের শিকার হয়। এবার মন্টু যথারীতি ওই গাড়িতে উঠলো, ঠিক আছে, ঘোড়ার গাড়িতে উঠলো এবং সেখানে চলে গেল। ঘোড়ার গাড়ির লোকের সাথেও তার একটা অনেক রকম গল্প স্বল্প হলো। ওই মহিলা সম্পর্কে জানতে চাইলো, কতদিন ধরে আছে, সে আছে, হ্যাঁ মহিলাকে কে দেখভাল করে, এটা নিয়ে অনেক হিস্ট্রি আছে। আসলে মহিলা সন্তান হিসেবে ওই কুকুরকেই নাকি দেখাশোনা করে এবং বহু বছর পরে এই কুকুরের 5টা বাচ্চা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি অর্ধেক সেখানেই জানলাম। জানবার পরে ওখানে গেলাম, বুড়িমার ব্যাপারে খোঁজখবর নিলাম, কুকুরের ব্যাপারে খোঁজখবর নিয়েই তো আমি আসলাম। এখন ব্যাপারগুলো হলো, খেয়াল করে এবার দেখো তো, যে বাদশাও খোঁজ নিয়ে আসলো। এবার বাদশা যখন হিসাব দিতে গেছে তখন বাদশার ট্রানজেকশন হতে হয়েছে কমপক্ষে কয়বার? 3 বার। এদিকে যখন মন্টু গেছে তখন ওই রিক্সাওয়ালার সাথে ওই গল্প করবার কারণে এমন একজনকে দেখিয়ে দিয়েছে যে সে ভাড়াটা সাশ্রয়ী করে নেয়, একটু কম ভাড়া নিয়েছে, এবং তার সাথে আন্তরিকতার কারণে তার সাথে মোবাইলের নাম্বার লেনদেন হয়েছে, ঠিক আছে, এবং ওই নাম্বার লেনদেন হওয়ার কারণে সে তাকে আরেকটা জনকে অ্যাড্রেস করেছে, সেও তাকে খুব সাশ্রয়ী করে এবং অ্যাকুরেট টাইমে পৌঁছানো যায় এবং আবার ফেরত আসা কীভাবে আসলে তার খরচটা অর্ধেক কমে আসে, সকল রাস্তা সে তাকে দেখিয়ে দিয়েছে। এবার সে গেছে, যাওয়ার পরে ফেরত আসবার পরে তাকে যখন ইন্টারভিউ করা হলো তখন জিজ্ঞাসা করা হলো, বস জিজ্ঞাসা করলো যে তুমি তোমার জার্নির ব্যাপারটা বলো। তো বস, আমি কি সংক্ষেপে বলবো না একটু বিস্তারিত করে বলবো? কয় না, তুমি যা অবজার্ভ করেছো সেটা বলো। তো ও বললো যে গিয়ে খুব ভালো হয়েছিল, জাকারিয়া সাহেব আমাকে সহযোগিতা করেছে। জাকারিয়াটা কে? তো জাকারিয়াটা হলো একটা রিক্সাওয়ালা, ওনার সাথে চমৎকার সম্পর্ক হয়েছে, ওই এলাকায় নাকি ভালো মধু পাওয়া যায়। আমি ওনাকে বলেছি ভবিষ্যতে আমার প্রয়োজন হলে মধু তার কাছ থেকে সংগ্রহ করব। তারপরে জাকারিয়ার পরে আমার ওই আরেকজনের সাথে সম্পর্ক সে করে দিল, ঠিক আছে, তার সাথে একটা চমৎকার সম্পর্ক হলো, সে চমৎকার বাইক চালায়, তার বাইক নিয়ে অনেক হিস্ট্রি আছে, সে আছে। তারপরে সে আমাকে ওই ঘোড়ার গাড়িওয়ালার আমার ইনফরমেশন দিল। খেয়াল করে দেখো, তারপরে আমি ওখানে গেলাম। ওখানে যাবার পরে 5টা কুকুরের 5টা বাচ্চা, তার মধ্যে 2টা ছেলে বাচ্চা, 3টা মেয়ে বাচ্চা, ছেলেদের কালার এরকম, মেয়েদের কালার এরকম, বিস্তারিত জানলো। বলো তো, ও গেল 3 বার, ওকে যাইতে হলো 1 বার। মানুষ 2 জনেই সিলেক্ট করা হয়েছে এবং বলা হয়েছে যতটা সম্ভব তোমরা ইনফরমেশান নিয়ে আসো। হয়তো তুমি লক্ষ্য করছো যে এর মধ্যে, এই গল্পের মধ্যে কী স্পেশালিটি, কী লার্নিং আছে, এটাতে চরম বাস। তোমার প্রশ্ন তো এরকমই হওয়া উচিত যে এই গল্পের মধ্যে আপনি কী লার্নিং দিতে চাইছেন। লার্নিংটা হলো এরকমই, খেয়াল করে দেখো, যে একে যখন প্রশ্ন করা হয়েছে ওই একই প্রশ্নর অ্যান্সার পাবার জন্য তাকে 3 বার সেখানে যেতে হয়েছে। একই প্রশ্নের অ্যান্সার পাবার জন্য তাকে 1 বার যেতে হয়েছে। ও 3 বার গিয়ে যেখানে খরচ করেছে, 1 বার গিয়ে 1/3 খরচ হওয়ার কথা, কিন্তু ওর চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য, ওর কনভারসেশনের জন্য, ওর আন্তরিকতার জন্য ওই 4 ভাগের 3 ভাগের 1 ভাগ হওয়া কথা, তাও না হয়ে ওই 1 ভাগেরও আবার অর্ধেক খরচ হয়েছে। খেয়াল করে দেখো কে কার কাছে গ্রহণযোগ্য হচ্ছে। আচ্ছা, এই গ্রহণযোগ্য 2 জন মানুষের মধ্যে নিশ্চয়ই তোমার এবার বিচার ফাইনাল যে নিশ্চয়ই মন্টুটাই আসলে গ্রহণযোগ্য হবে। এখানে নামে গ্রহণযোগ্যতা কম বেশি হয় না, এখানে গ্রহণযোগ্যতার কম বেশি হয় কাজের উপর, ঠিক আছে। এখন আমি মাঝে মাঝে সেদিন একটা জায়গায় আমি বললাম যে তুমি কোথায় পড়াশোনা করছো, এটা তো তোমার জন্য ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, এই জীবাণুচরণ না, ওই প্রফেশনে বা ওই জায়গায় তুমি কত বেশি নিজের জন্য জানো, তোমার এক্সপেরিয়েন্স কেমন এবং তোমার পার্সোনাল লাইফের প্র্যাকটিসটা কেমন, এটা হলো ইম্পর্ট্যান্ট। আর এই কাজকর্মের সমীকরণ দেখে, ডিস্ট্রিবিউশন দেখে, কাজকর্মের প্যাটার্ন দেখেই তুমি দামি না তুমি অদামি সেটা কিন্তু তোমার সিনিয়ররা তোমাকে অ্যাসেস করবে। এটাই হলো চরম বাস্তবতা। এখন খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম যে এ বিচারে নাম ফ্যাক্ট না, ফ্যাক্টটা হলো কে কিভাবে কাজ করছে। এখন তুমি স্টুডেন্ট, তুমিও স্টুডেন্ট, আমি এর সাথে একটু রিলেট করাই। আমরা যখন শুরুর দিকে তোমাকে বলেছিলাম যে দেখো সকলের জন্য একটা কমন ব্যাপার স্যাপার, যে কেউ যদি এই অ্যাপ্রোচে যায়, সকলের জন্য আমি প্রশ্ন আউট করে দিয়েছিলাম যে একটা শিক্ষক যখন ক্লাস নিচ্ছে, ওই ক্লাস নেবার পরে সঙ্গে সঙ্গে কে নোট রাখছে,
কে কে নোট রাখছে। এখন তুমি দেখো তোমার এখানকার যারা শিক্ষক, আমার নিশ্চয়ই তোমারই বিচার, তুমিই বলবো হয়তো যে না শিক্ষকরা দারুণ পড়িয়েছে। এখন দারুণ পড়িয়েছে বলবার পরে তুমি কারো একজনের কাছে চমৎকার নোট আছে যা যা যখন পড়িয়েছে, আর আরেকজন যার কাছে কোনো নোট নাই। আচ্ছা তুমি 5 দিন আগেও যা পড়েছো তা কি নোট না রাখলে আর মুখস্থ করে রাখা সম্ভব হবে? নোট না থাকলে দেখো তোমার এবং তার মধ্যে একটা পার্থক্য তৈরি হলো। অথচ তুমি নিতান্তই শুধু আলসেমি বশত ওই কাজটা করো নাই। তোমাদের মধ্যে অনেকজন আছে দেখো খেয়াল করে যে হ্যাঁ আমাদের 3 মাস ধরে 4 মাস ধরে ক্লাস চলছে, কিন্তু মাঝখানে আমি অসুস্থ ছিলাম। এই যে অসুস্থ ছিলে, আমি তো সেটা নিয়েও কথা বলেছি যে এই অসুস্থ থাকার পিছনে কারণটা কি ছিল। তুমি একটু ঠান্ডা মাথায় লিখো তো তোমার খাতায় যে অসুস্থতার পিছনে কারণটা কি ছিল। যে তোমার ইনডাইজেশন হয়েছে, তোমার জ্বর হয়েছে, বা তোমার এই হয়েছে সেই হয়েছে, এই কারণগুলো কি ছিল? বিশ্বাস করো কারণগুলো অন্য কিছুই ছিল না, তা ছিল শুধুই তোমার লাইফস্টাইলের প্রতি ইনজাস্টিস। অ্যাকচুয়ালি আমি এভাবেই বলবো, তোমার লাইফস্টাইল ছিল অনিয়ন্ত্রিত, যে কারণে তোমাকে ওই রাত্রি 8টার পরে 10টার পরে 11টার পরে কেউ তোমাকে বললো আসো একটু মুড়ি মাখা খাও, তুমি খাইছো। কেউ বললো তোমাকে জাঙ্ক ফুড খাও, ফাস্ট ফুড খাও, তুমি খাইছো। এই খাবার পরে তোমার ইনডাইজেশন হয়েছে, কিংবা তোমার অ্যাসিডিটি হয়েছে, কিংবা তোমার নানান রকম পেরেশানি তৈরি হয়েছে, কিংবা তুমি অতিরিক্ত সময় ফোনের সাথে তোমার অ্যাটাচমেন্ট রেখেছিলা, যে কারণে তোমার মাথা ব্যথা করেছে, এই করেছে সেই করেছে, নানান কারণে তুমি পড়াশোনার সাথে অ্যাটাচমেন্ট নিতে পারো না, বা তোমার দিন শেষে এখন অবস্থা খুব একটা সন্তোষজনক না। এই হলো তোমার ব্যাপারে মূল্যায়ন। এখন খেয়াল করে দেখো, বলা হয়েছে সকলকে, নিশ্চয়ই কেউ না কেউ তো অবশ্যই শুনেছে যে এটা একটা রেস, এই রেসে ভালো করবার জন্য আমাকে এভাবে চলতে হবে এবং দিন শেষে আমি শান্ত আছি, চমৎকার আছি। আবার কেউ কেউ অনেক রকম, আমাদের দেশে তো ধর্মীয় সেন্টিমেন্টের অনুভূতিটা একটু বেশি। কেউ কেউ হয়তো ভাবছো যে সকলের আমি দোয়া নিয়ে বেড়াচ্ছি। ঠিক আছে, তো এটা দোয়া চাওয়া নিয়ে হয়তো আমাকে তোমরা একটু ভুল বুঝো না, এটা নিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেমন প্রতিক্রিয়া? তুমি ভাবছো যে আমি তো সারাক্ষণই আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ দাও দাও দাও। আমার একটা গল্প মনে পড়ে গেল, বুঝছো? আমি মাঝে মাঝে ইদানিং একটু বেশি মনে হয় গল্প করি। হ্যাঁ ঠিক আছে, একটা আল্লাহওয়ালা লোক, বুঝছো শিহাব, বুঝলি? আল্লাহওয়ালা লোক আল্লাহর সাথে, যদিও গল্প, এগুলো গল্প, রূপক গল্প, আসলে এটার সাথে কোনো কিছুর কানেকশন করাটা নিহাতি অন্যায় এবং বাড়াবাড়ি, এবং সেটা ভুলও। ঠিক আছে, আল্লাহওয়ালা লোক আল্লাহকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ, এই যে আমি সারাক্ষণই তোমার এত পিছে পিছে লেগে আছি, তোমাকে সারাক্ষণই তোমার নাম জপি, এমন কোনো ইবাদত নাই, হ্যাঁ ঠিক আছে, সারাক্ষণই দোয়া পড়ি, সারাক্ষণই তোমার কাছে আমি চাই, অথচ তুমি আমাকে বড় লোক না বানিয়ে ওই যে আর একজন ব্যবসায়ী তাকে তুমি এত বড় লোক বানালে। আল্লাহ, এটা কি একটা অন্যায় না, ইনজাস্টিস না? তুমি তো ন্যায় বিচারক, তুমি এটা করছো না কেন? ঠিক আছে, তো আল্লাহকে প্রত্যেক দিন বলার পরে আল্লাহ বলতেছে আসলে তুমি মনে হয় ডিজার্ভ করো না। হ্যাঁ, তুমি ডিজার্ভ করো না। ঠিক আছে, তো আমি ডিজার্ভ করি না মানে? আমি তো অবশ্যই ডিজার্ভ করি। ও বড় লোক হয়েছে, আগেও বাবাও বড় লোক ছিল, তারপর ও বড় লোক হয়েছে। তুমি ওকে আমার পর্যায়ে এনে দেখো ও আসলে বড় লোক হতে পারে কিনা, হ্যাঁ, কিংবা ওরকম ভাগ্যটা আমার করে দাও। তো আল্লাহ বললো দেখো, ভাগ্যটা সবার সমান। ঠিক আছে, যে এই পরিশ্রম করে নিজেকে একটা জায়গায় নিয়ে যায় তারই ডেভেলপ করায়। কয় না আমি এগুলো মানি না, হ্যাঁ এগুলো আমি মানি না। তুমি আমাকে একটা কাজ করো, হয় বড় লোক বানাও ওর মতো, তা না হলে একটা কাজ করো, ওকে আমার পর্যায়ে নিয়ে আসো, নিয়ে এসে সেম রুজি রোজগারের মানে সেম ক্রাইটেরিয়া আমাকে দিয়ে দাও, যাতে করে আমি প্রমাণ করব তোমাকে যে আসলে আমিও পরিশ্রমী বা আমিও ভালো কিছু করি। তো আল্লাহ একদিন দুদিন শুনতে শুনতে আচ্ছা বললো, আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি এগ্রি করছি। হ্যাঁ, যদিও এগুলো একটা গল্পের মতো, আমি অন্যরা ভুল বুঝলে আমার খারাপ লাগবে যে তুমি কোথা থেকে বানিয়ে বানিয়ে বলছো কিনা। আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় শুনেছি। আসলে আমি তোমাদের সাথে সবসময় সারাক্ষণই গল্পই করতে চাই, এই জন্য কোনো একটা জায়গায় রাস্তাতেও যদি একটা গল্পের স্লট দেখি কিংবা কারোর মধ্যে মারামারি দেখি, আমি ওখান থেকে কিছু না কিছু নেবার চেষ্টা করি যে এই মারামারিতে কেমনে মারামারি শুরু হলো, কেউ একজন বড় কথা বললো, অপোনেন্ট আবার তাকে রিপ্লে করলো। এবং প্রত্যেকটা মারামারিতে আমি দেখেছি, এই রাহি একদিন কারোর সাথে গ্যাঞ্জাম লাগছিল। আমি রাহিকে পরে জিজ্ঞাসা করলাম, তুই যে গ্যাঞ্জাম লাগলি, গ্যাঞ্জাম লাগার পরে তোর এখন কি অনুভূতি হচ্ছে? কয় যে খুবই খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে? কয় যে আমি ওকে মারলাম, ও একটা আমাকে মারলো, এই যে মারামারি হলো, বরং আমি একটু দূরে বেশি মারছি, কিন্তু ওই একটা মারার কারণে আমার মান সম্মানটা গেল। ওই রিক্সাওয়ালার সাথে গন্ডগোল লাগছে।
হ্যাঁ ঠিক আছে, আমার মান সম্মান ভীষণই গেল। তাহলে আমার রাহি কী করলে এই গণ্ডগোলটা হতো না? তো বললো যে ওই শালা আমার কাছে বেশি ভাড়া চাইছে, 40 টাকা ভাড়ায় 50 টাকা চাইছে। তো আমি তো কত চা সিগারেট খেয়ে আমি এত টাকা নষ্ট করি, হ্যাঁ ঠিক আছে, আমি যদি সেই সময় এসে বলতে পারতাম যে ধুর শালা একটা সিগারেটই তো, কিংবা একটা চাই তো, কিংবা ওর সাথে একটু ভদ্র আচরণ করতাম, হয়তো জিনিসটা হতো না, তাহলে আমারও এই খারাপ লাগাটা তৈরি হতো না। রাহি কিন্তু পরে বুঝতে পারে, কিন্তু ওই গল্পটা থেকেও আমি পরে শিখে ফেলি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কাছেও কেউ 5 টাকা বেশি চাইলে, 10 টাকা বেশি চাইলে, তখন আমাকে নিশ্চয়ই এভাবে ভাবা উচিত যে ঠিক আছে, সে তার কন্ডিশনে বড় জোর আমি একটু আর্গুমেন্টে এরকম মৃদু ভাষায় হেসে দিয়ে বলতে পারি যে মামা আপনি তো টাকা বেশি চাইছেন, ঠিক আছে, এটা কি ঠিক বলেন? এমনও তো হতে পারে অন্য কারোর কাছে তো নাও থাকতে পারে, যাক আমার সামর্থ্য আছে আমি দিচ্ছি, কিন্তু মামা এটা একটু ইনসাফ করিয়েন, কারণ সবার মানসিক কন্ডিশন একরকম না। এই যে কথার ইম্প্যাক্ট নেক্সট সময় সে হাজারবার ভাববে যে তাই তো, সবার সামর্থ্য তো একরকম না, সবাই কিন্তু নিজের প্রয়োজনে এভাবে দৌড়াচ্ছে, তাহলে এই গণ্ডগোল ফাসাদটা কিন্তু হতে পারতো না। তো যাই হোক, আল্লাহওয়ালা লোকের কথা আল্লাহ শুনলো, এবং যে ব্যবসায়ী বা যে ভালো মানে অনেক প্রভাব প্রতিপত্তি বা অনেক অর্থনৈতিক তার ডেভেলপমেন্ট আছে, তাকে ওই তার অবস্থাতে নিয়ে আসলো। নিয়ে আসবার পরে ওই এলাকায় মানে জীবিকা বলতে সমুদ্র এলাকা, নদ নদী এবং সেখানে মাছ টাছ, তখন আল্লাহ তাদেরকে বলেও দিল তোমাদের জীবিকা হবে মাছ মারা, ঠিক আছে, আই মিন কি বলে জেলে, ঠিক আছে, তোমাদের জেলে। তো ওকে, দুইজনকে জেলে এবং দুজনের জন্য বরাদ্দ করে দিল এরকম যে তোমাদেরকে রিসোর্স হিসেবে আমি 2টা শিপ দিব বা শিপ নেওয়ার পরামর্শ দিব, তোমরা দুজনে শিপ নেবা, এতটুকুই তোমাদের ক্যাপিটাল আছে, দুজনের 2টা শিপ, এবং প্রত্যেকটা শিপে প্রত্যেক দিন একটা শিপে তোমরা 10টা করে মাছ ধরতে পারবা এবং 10টা করে মাছ পাবা, এটা তোমার জন্য বরাদ্দ, ঠিক আছে। এই বলে দুজনকে ছেড়ে দিল এবং দুজনকে নদীর 2 প্রান্তে, হ্যাঁ ঠিক আছে, বসবাস করার জন্য জায়গা করে দিল। এইবার যে আল্লাহওয়ালা যে আল্লাহর কাছে চাইলো এই কন্ডিশনে, সে চিন্তা করতেছে যে আল্লাহকে তো আমাকে ফিক্সড রুজি দিয়েই দিয়েছে এবং 10টা করে মাছ, এই মাছ দিয়ে আহামরি আর কী হবে, ঠিক আছে, কিন্তু এটা অন্তত কিছু বিক্রি করবো, সুইসালামেতে নিজে খাবো, কিছু আত্মীয় স্বজনকে দিব, এইভাবে আমার মানে সবার, কারণ আমি আল্লাহওয়ালা লোক, মানে প্রতিবেশীর সহযোগিতা করতে হবে, এই করতে হবে, সেক্ষেত্রে হক আদায় করতে হবে, সে অন্যান্য সামগ্রিক ব্যাপারে ঠিক আছে। সুতরাং সে যখন 10টা মাছ পেল দিন শেষে, তখন সে 2টা মাছ নিজের প্রয়োজনে খাবারের জন্য রাখলো, 2টা মাছ বিক্রি করে অন্যান্য যে মানে দড়ি তরকারি বা আনুষঙ্গিক লাগবে সেটা কিনলো, 2টা মাছ প্রতিবেশীর হক আছে, আত্মীয়র হক আছে, তাদের 2টা মাছ ডিস্ট্রিবিউশন করলো, করে 10টা মাছ শেষ, কারণ ও তো জানে পরের দিনে আমি আর 10টা মাছ পাবোই। এবার যে অতটা বেশি আল্লাহওয়ালা না, কিন্তু শুক্রিয়া বলে, আল্লাহ তুমি, তোমার কাছে শুক্রিয়া যে তুমি আমাকে সুস্থ রেখেছো, ঠিক আছে, এবং সে নিজের হেলথের ব্যাপারেও কনসার্ন আর কি, কনসাস। তো যাই হোক, ও এখন চিন্তা করছে যে আমার তো আসলে আল্লাহ তো 10টা মাছের একটা বরাদ্দ রেখেছে, আমি কোন উপায়ে এটাকে বাড়ানো যায়, আমিও মানুষের উপকার করতে চাই, হ্যাঁ, কারণ ওই ভদ্রলোক ওই লোকাল ওদেরকে উপকার করছে, একটু মাছ দিয়ে সহযোগিতা করে তো সহযোগিতা, ঠিক আছে। তো ও বলছে যে আমি যদি এখনই সহযোগিতা করি তাহলে এটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, আমি কোনোদিন বড়ো মাছ পিপলের সহযোগিতা করতে পারবো না, তার মানে আমি এটাকে একটু যদি বাড়ানোর চেষ্টা করি। তো ওই চিন্তা মতো কাজ করা শুরু করলো। 10টা মাছ যখন সেও পেলো, সেও তার মতো করে 2টা মাছ খাবারের জন্য রাখলো, ঠিক আছে, আর 2টা মাছ বিক্রি করে তার আনুষঙ্গিক যা যা লাগবে সেটা করলো, এবং সে বাকি 6টা মাছ বিক্রি করে আরও একটা ছিপ কিনলো। যখন আরও একটা ছিপ কিনবার পরে আরও একটা লোকও ঠিক করলো, ঠিক আছে, লোক ঠিক করলো সে, এবং লোককে বললো যে তুমি যদি মাছ আমাকে সারাদিন মেরে দাও তাহলে তোমাকে 3টা মাছ দেওয়া হবে, ঠিক আছে, গুড। তার মতো করে পরের দিন তাহলে ছিপ সংখ্যা কয়টা হলো, যে আগের আল্লাহওয়ালা লোক তার ছিপ সংখ্যা হলো 1টা, আর যে আল্লাহওয়ালা ওইভাবে না, তার মতো করে একদমই সারাক্ষণই, হ্যাঁ ওরকম না, ও হলো ছিপ সংখ্যা হলো 2টা। তাহলে এর মাছ সংখ্যা কত? এর মাছ সংখ্যা হলো 10টা, আর এর মাছ সংখ্যা হলো 20টা পরের দিনেই। এবং পরের দিনে যথারীতি ওই একরকম ক্রাইটেরিয়ায় সে 2টা মাছ নিজের প্রয়োজনে রাখলো, 2টা মাছ বিক্রি করে আনুষঙ্গিক, এবং 4টা মাছ আরও যা যা কাজে লাগে দিয়ে শেষ করে ফেললো। আর ও এবার কি করলো, তার কাছে যদি 20টা মাছ এসেছে, সুতরাং সে 2টা মাছ কাজে লাগালো, আরও 2টা মাছ দিয়ে এটা সেটা করলো, এবং পরের দিন কিছু মাছ বিক্রি করে আরও নতুন 2টা ছিপ কিনলো। তাহলে ঠিক 3য় নাম্বার দিনে এসে এর ছিপ সংখ্যা কত হলো? 10টায় থেকে গেল, ঠিক আছে, আর এর ছিপ সংখ্যা কত হলো? 4টা হলো, এবং সে আরও নতুন 2টা মানুষকে অ্যাপয়েন্ট করলো যে তোমাকে এইটা দিব।
3 দিনেই এরকম পার্থক্য হলো। চতুর্থ দিনে এসে ওর 10টায় থাকলো, এর আরও 3টা বাড়লো। হ্যাঁ, ঠিক আছে, বা আরও 4টা বাড়লো, মানে একদম বাইনারি হারে বাড়তিছে। হ্যাঁ, পঞ্চম দিনে ওর 10টায় থাকলো, এর 8টা থেকে 16টা হলো। ষষ্ঠ দিনে 10টায় থাকলো, আর এটা 16 দুগুণ 32 হলো। সপ্তম দিনে 10টায় থাকলো, 32 দুগুণ 64টা হলো। এবার এরকম করতে করতে 1 মাস পরে দেখা গেল এত সংখ্যক মাছ পাচ্ছে যে এই মাছ বিক্রি করবার জন্য তার একটা গাড়ি প্রয়োজন হলো। এবার সে ব্যাংক থেকে, যেহেতু ট্রানজ্যাকশন রেগুলার হতে থাকলো, ব্যাংক থেকে একটু লোন নিয়ে একটা গাড়ি কিনলো এবং প্রতিদিনই বাইনারি আকারে তার লোক সংখ্যা এবং মাছের সংখ্যা বাড়তে থাকলো। এবার গাড়ির পরে মনে করছে যে না, এই ছোটো গাড়িতে হবে না, আমার বড় গাড়ি কেনা প্রয়োজন, সেটা কিনলো আরও 1 মাস পরে। আর ওর কিন্তু ওই সীমাবদ্ধতা, ওই 10টার জায়গায় সে ফিক্স থাকলো। আর এবার আরও 1 মাস পরে দেখা গেল যে না, শুধু বড় ট্রাকে হচ্ছে না, আরও কয়েকটা ট্রাক লাগবে এবং নিয়ে যে মানুষের আড়তে বিক্রি করে। এবার সে চিন্তা করলো না, মানুষের আড়তে কেন বিক্রি করবো, আর ঠিক আছে আমি নিজে একটা আড়ত তৈরি করি, কারণ আমার হিউজ সংখ্যক মাছ আছে। এবার সে শহরে গিয়ে তার মতো করে একটা বড় আড়ত দিল এবং 1 বছর পরে দেখা গেল ও আগে যে অবস্থানে ছিল তার চাইতে আরও বহু গুণ বড় অবস্থানে চলে গেছে। আর ও যে অবস্থানে ছিল ওই 10টা মাছ নিয়ে এই জায়গায় থাকলো। আচ্ছা, আমার কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কাকে হেল্প করে তাহলে? আল্লাহ কাকে হেল্প করে? আসলে আল্লাহ হেল্প করে তাকে যে নিজে নিজেকে হেল্প করে। আল্লাহর খুব স্পেসিফিক অ্যান্সার যে আমি এই জন্য পরিশ্রমী এবং জ্ঞানী মানুষকে পছন্দ করি। আল্লাহর রেফারেন্সগুলো খুবই স্পষ্ট যে আমার ধর্ম রক্ষার্থে একটা শহীদের রক্তের চাইতে একটা বিদ্বান ব্যক্তির কলমের কালি আমার কাছে অধিক শ্রেয়। তাহলে বিদ্বানটাকে যে আসলে সুন্দর করে চিন্তা করতে পারে এবং চিন্তার ইমপ্লিমেন্ট করতে পারে। দেখেন, আমরা কিন্তু জীবনে দেখেন ভালো মানুষ, জ্ঞানী মানুষ এবং দামি মানুষের পার্থক্য এবং আপনার মধ্যে পার্থক্যের মধ্যে আহামরি কোনো ডিস্টেন্স নাই। ডিস্টেন্সটা হলো এরকম যে আপনিও চিন্তা করেন, তুমিও চিন্তা করো, কিন্তু ওই চিন্তার এক্সিকিউট করতে গিয়ে অদৃশ্য কিছু বাধার কারণে তুমি আগের জায়গায় থেকে যাও, আর ওই জায়গাটাকে সে রিপেয়ার করে, রিকভার করবার কারণে তার ধরনটা এবং তার মেধাটা, তার যোগ্যতাটা বহু অংশে বেড়ে যায়। এইভাবে কিন্তু মানুষের মনে পার্থক্য তৈরি হয়। আর আল্লাহ সম্ভবত ওখান থেকে হাসে, ঠিক আছে। এবং এটার একটা প্রাসঙ্গিক গল্প একটা আছে, শিহাব, বুঝলি? প্রাসঙ্গিক গল্পটা হলো এরকম যে একজন ভদ্রলোকের, আমি জানি না এই কথাগুলো তোমাদেরকে তোমাদের মান উন্নয়ন কিংবা তোমাদের ডিসিশন মেকিংয়ের জন্য কোনো প্রভাব বিস্তার করছে কিনা, তবে আমার দৃঢ় বিশ্বাস এটা প্রভাব বিস্তার করা উচিত। কারণ তুমি তো চিন্তাশীল স্টুডেন্ট, তুমি তো আমার স্টুডেন্ট, তুমি চিন্তা করা শিখো। আমি প্রতিনিয়ত সবসময় বলবার চেষ্টা করি, কোনো শিক্ষক নাই যে শিক্ষক একটা স্টুডেন্টকে ভালো ছাত্র বানাতে পারে যতক্ষণ পর্যন্ত ওই স্টুডেন্ট নিজে ডিসিশন না নিবে, নিজে ইমপ্লিমেন্ট না করবে। এটাই হলো চরম সত্য। আরে শিক্ষক লাগে নাকি বড় হওয়ার জন্য? আমার তো মনেই হয় না এটা। বাংলাদেশের যত বড় বড় অ্যাডমিশন আছে, ভালো ভালো জায়গায় পড়াশোনা আছে, প্রত্যেকটা জায়গায় দেখা যায় দিন শেষে ফার্স্ট হলো কে? ওই কোনো কোচিংই করেনি, ঠিক আছে। বেশি মার্কস পাইকে ও আসলে রিক্সা চালাতো কিংবা কাঠ মিস্ত্রি কাজ করতো, কিন্তু তার পুরো কনসেন্ট্রেশন সে ইউজ করেছে, সে পরিশ্রম করেছে সঙ্গত কারণে, সে ওই পরিশ্রমের পরে এটার ফুল কনসেন্ট্রেশন দিয়ে নিজেকে কাজে লাগিয়েছে। ব্যাপারগুলো এরকম। আবার প্রেক্ষাপট আলাদাও হতে পারে। কেউ আছে যারা প্রতিনিয়ত নিজেও পরিশ্রম করেছে, কিছু জিনিস যারা জানে না সেটা সিনিয়রদের হেল্প নেওয়ার জন্য কোনো কোচিং, কোনো প্রাইভেট টিচার এসে নানান প্রসঙ্গে সে অ্যাপ্রোচ নিয়েছে। কিন্তু আমার মনে হয় ওই ছেলে মেয়েদেরকে তুমি যদি জিজ্ঞাসা করো, প্রত্যেকে একই অ্যান্সার দেবে যে আসলে শুধু শিক্ষক না, নিজে ছাড়া মূল ভিত্তিটা নিজেকে ডিসিশন নিতে হবে এবং পরিশ্রম করে যেতে হবে। যেখানে হেল্প লাগবে অন্যের হেল্প লাগবে। তবে একটা জিনিস আমি সবসময় মনে করি, রিফাইন করা খাবার কখনো তোমার জন্য উপকারে আসে না। অন্যের হেল্প নিয়ে ওই জিনিসটা তুমি জানলা না, অথচ হেল্প নিয়ে তুমি পার হয়ে গেলা, কেমনে চরম বিপদে পড়লে ওই জায়গা থেকে উদ্ধার হওয়ার রাস্তা তুমি আর জানবা না, আবার তোমার হেল্প লাগবে। এটা হলো চরম বাস্তবতা। তোমাদের যে সিলেবাস করে দেওয়া হয়েছে, সিলেবাসটা অ্যাকচুয়ালি ওই যারা এক্সপার্ট তারা তোমার জন্যই ওটা রেডি করেছে, তুমি পারবা বলেই রেডি করেছে। শুধু তোমার চোখ মুখ খোলা এবং তোমার দূরদর্শিতা, তোমার চিন্তার অভাব, তোমার মধ্যে ভয়ের কারণে তোমার শিক্ষক লাগে। এরা হলো সত্য কথা। তবে স্যার আপনি বিজনেস করতেছেন, আবার এগুলো কথা বলে দিচ্ছেন। আসলে এটাই আমার চরিত্র। আসলে এটা বিজনেস না, আমি তো মনে করি এটা একটা কন্ট্রিবিউশন। তবে একটা জিনিস কি যে চলতে হয়, তো এই জন্য কিছু না কিছু পেমেন্ট ধরা হয়, এই করে আমাকে তো চলতে হবে, নইলে আমার পেটে ভাত না থাকলে আমি কেমনে সুস্থ হয়ে তোমার সাথে কথা বলবো? এই বাস্তবতার মুখোমুখি আমি নিজেও হই। তো যাই হোক, গল্পটা এটাও তোমার জন্য খুব প্রাসঙ্গিক গল্প। কারণ আমাদের মানে কোথাও এসে আমি যেই অ্যাডমিশন স্টুডেন্টকে দেখি, সেই অ্যাডমিশন এসে আমাকে দেখা হলে, স্যার
আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তুমি ভালো আছি? হ্যাঁ স্যার ভালো আছি। আমি তো অ্যাডমিশন দেবো মেডিকেলে, কিংবা আমি ভার্সিটিতে অ্যাডমিশন দেবো, স্যার আমাদের একটু দোয়া করে দিন। তাহলে আমার একটু হাসি পায়। আমাকে অনেকে মনে করে এই শালা লোক হাসে তো সব সময়, ঠিক আছে হাসা তো ভালো, কিন্তু একটা দোয়া চাইলাম তাও হাসে। এই লোকের কি মানে বাস্তবতা। রিসেন্ট আমি সপ্তাহখানেক আগে এরকম একটা মানে একজন আমাকে বলছে যে স্যার দোয়া করেন, আমি একটু হেসে দিলাম, হ্যাঁ হ্যাঁ। তো আমাকে বলে স্যার খুব মাইন্ড করলাম, আপনাকে আমি খুব রেসপেক্ট করতাম, আমি দোয়া চাইলাম আর আপনি হেসে দিলেন। তো আমি পরে ওকে ডেকে নিয়ে বললাম, দেখো বাবা, আমার কাছে দোয়া ব্যাপারটার মধ্যে একটু কনফিউশন আছে। কনফিউশনটা হলো এরকম, হয়তো যারা খুবই বেশি রিলিজিয়ান সেন্টিমেন্টের সাথে থাকেন তারা হয়তো আমাকে ভুল বুঝতে পারেন। আমি বিনীতভাবে অনুরোধ, আমাকে ভুল বুঝবেন না। আমি সবসময় আমার দর্শনের কথা বলি। আমার দর্শন রং হতে পারে, আমি কি সব জানতাম নাকি? আমি সব জানি কি না, কিন্তু আমি মানুষের সাথে মিশে এই জিনিসটা আমার উপলব্ধি যে আসলে দোয়া তো ওইভাবে মনে হয় কাজে লাগে না। কাজে লাগে না কেন? যে আমার মাকে আমি দেখেছি সে ছোটোবেলা থেকেই, উনি 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, দিনে আরও 3-4 ঘন্টা একা একা সবসময় ওই যাই নামাজেই পড়ে থাকে প্রার্থনা, এই আল্লাহ তুমি আমার ছেলেকে একদম এই করো সেই করো, এটা বানাও সেটা বানাও। আমি কোনো দিনই হই নাই। তাহলে আমি না, আপনিও হন নাই, কারণ আপনার জন্য আপনার মা দোয়া করে। দেখেন আপনার বাবা প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রার্থনা করতেছে আমার সন্তানের জন্য অনেক ভালো কোনো কিছু হয়। প্রত্যেকটা বাবা মাই দোয়া করে। এখন দোয়া কাজে লাগে না কেন? আসলে দোয়া না কাজে লাগার পিছনে কারণটা হলো যে দোয়া আসলে আপনি নিজে মুভ না করলে ওইটা কাজে লাগে না। বরং আমার কাছে কেউ দোয়া চাইলে আমি বলি যে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ঠিক আছে, হ্যাঁ আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, কিংবা ওকে বলি যে তুমি অনিয়ন্ত্রিত লাইফ লিড করো না। তো আপনার কাছে দোয়া চাইলাম, আপনি আমাকে বলছেন অনিয়ন্ত্রিত লাইফ লিড করো না। এটা উত্তর হলো আপনি কেমন জানি সেকেলে এবং খুব খ্যাতমার্কা কথাবার্তা বলেন। আমি একটু মুচকি হাসি দিই যে দেখো বাবা, আমি হয়তো তোমার দৃষ্টিকোণ থেকে খ্যাতমার্কা কথা বলছি, কিন্তু আমি তো এতটুকু বুঝে ফেলেছি যে আমি দোয়া করলে তোমার কাজে লাগবে না, বরং তুমি যদি পরিশ্রম করো তাহলে কাজে লাগতে পারে। এখন পরিশ্রম কিভাবে করবা, কোনটা দিয়ে করবা? তোমার শরীর দিয়ে পরিশ্রম করবা, তোমার মাথা দিয়ে পরিশ্রম করবা, তোমার ভাবনা দিয়ে তুমি পরিশ্রম করবা। এখন তুমি যদি সুস্থ না থাকো, তুমি তোমার অদম্য বাসনা আমি একদম ফাটিয়ে ফেলবো, আমি 24 আওয়ার্স করবো, কিন্তু তোমার শরীরে জ্বর ব্যথা, তোমার পেটে অ্যাসিডিটি আছে। আচ্ছা বলো তো, তুমি যখন অসুস্থ তখন কোনো পড়াশোনায় তোমার জন্য কনসেন্ট্রেশন ক্রিয়েট করতে পারে কিনা, তোমার ভালো লাগে কিনা? ঠিক আছে, তার মানে তুমি এখন হয়তো আমার সাথে একমত হবো যে স্যার আপনি ঠিকই বলেছেন যে আমি সুস্থ থাকলেই বরং ভালো। তো যাই হোক, আমি যে গল্পটা একটু বলতে চাচ্ছি খুবই রিলেভেন্ট গল্প, আসলে প্রাসঙ্গিক গল্প, কিন্তু এই গল্প আমার একটা আক্ষেপেরও গল্প আর কি। হ্যাঁ, আমাদের মধ্যে না কোথাও আমার কাছে কেন যেন মনে হয় যে অরিজিনাল রিলিজিয়ান সেন্টিমেন্টের একটু বড় ঘাটতি আছে। আমরা একটু মানে অশিক্ষিতই থেকে গেছি, আমরা মুক্তভাবে চিন্তা করা এখনও শিখি নাই। তো মানে গল্পটা হলো এরকম যে একজন খুবই পীর দরবেশওয়ালা লোক, এরকম একটা মানে খুব সেই মানে আল্লাহর প্রতি তার খুবই কনফিডেন্ট, ঠিক আছে। তো আল্লাহর প্রতি তো আমারও কনফিডেন্ট, আমি শুক্রিয়া আল্লাহ সবসময় বলি। অনেকে হয়তো বাধা দিতে পারে যে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছো নাকি, না আমি তুচ্ছ তাচ্ছিল্য করিনি, প্রেক্ষাপট। যেমন গতকাল ক্লাসে আমি বললাম, এই ছেলেরা তোমরা একটা কাজ করবা, কখনো তুমি কাউকে সেই উপদেশ দিও না যেই উপদেশের কাজ তুমি নিজে করো না বা পালন করো না, ঠিক আছে। তো বলে স্যার এই কথাটার মানে কি, আমি বুঝতে পারলাম না। আমি বললাম যে তুমি ধরো কারো সমালোচনা করছো, ঠিক আছে, তো সমালোচনা করার আগে কার সমালোচনা করছো? ইখতিয়ারের সমালোচনা করছো। তো ইখতিয়ারের সমালোচনা কি নিয়ে করছো? তো ইখতিয়ারকে মানে কেমন মানে মেয়েদের সাথে কেমন করে 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 কথা বলে। তো আচ্ছা ঠিক আছে, তুমি যদি কখনো কোনো মেয়ের সাথে কেমন করে কথা না বলে থাকো তাহলে ইখতিয়ারের সমালোচনা করতে পারো, আর যদি তুমিও বলে থাকো তাহলে সমালোচনা করো না। তো এবার আমি বলতেছি তোমরা কে কে তাহলে সমালোচনা করবা? কেউ দাঁড়াতে পারে না, কারণ প্রত্যেকেই তো আমরা আননোয়িংলি আমাদের কিছু ডিস্টার্ব শো করে ফেলি, এবং আমরা আসলে সেই পরিমাণে জ্ঞানী না, ঠিক আছে, আমরা ভুল করি। সুতরাং আমরা যেহেতু ভুল করি, সুতরাং অন্যের ভুলের কারেকশান কিংবা অন্যকে ভুল ধরার ব্যাপারে, এই যে আমাদের দেশে এতগুলো মৌলবি আছে, প্রত্যেকটা মৌলবির এগেইনস্টে কথাবার্তা বলে। আসলে এই কনফ্লিক্টটা তৈরি হতো না যদি প্রত্যেকেই একটা নির্দিষ্ট ওয়েতে যাইতো, আলাদা আলাদা মতামত, আলাদা আলাদা চিন্তা চেতনা, যে কারণে একজন আরেকজনকে কাফের ফতোয়া দিয়ে একদম জরাজীর্ণ করে ফেলতেছে। তো যাই হোক, এই কমপ্লেক্স জায়গায় আমি যেতে চাই না। আমি যা গল্প বলছি, আমার টার্গেট পিপুল তোমরা, গল্পটাই আগে বলে শেষ করি আর কি। তো লোকটা খুবই আল্লাহর প্রতি কনফিডেন্ট যে আল্লাহ আমাকে বাঁচাবে।
ঠিক আছে, আল্লাহ আমাকে বাঁচাবে। হ্যাঁ, আমি মনে হয় কি সাবজেক্ট মিস করে ফেললাম নাকি? আমি আসছিলাম গল্প করতে, মানে গল্পই করছি আসলে, কিন্তু সম্ভবত সাবজেক্ট মিস করে ফেললাম। আমাকে আবার মনে করে দিস তো যে আমি আসলে আজকে ওদের কেমনি পড়াশোনা করা দরকার এইভাবে কথা বলতে আসছিলাম আর কি। তো যাই হোক, তোমরা হতাশ হও না। তোমরা যারা আমাকে দেখছো, আমি অনেকে সালাম দিয়েছো আমাকে, আমি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তোমার উপরও শান্তি বর্ষিত হোক আর কি, তুমিও অনেক ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, ওই আল্লাহওয়ালা লোক আল্লাহর প্রতি খুবই কনফিডেন্ট। ও এখন ওই এলাকায় একটা বন্যা এসেছে, আমি তোমাদের জানা গল্পই আমি তোমাকে বলছি আর কি, তুমি নিশ্চয়ই জানো গল্পটা। বন্যা এসেছে, আসবার পরে রেস্কিউ টিম অ্যানাউন্স করলো যে আবহাওয়া অধিদপ্তর বলেছে এখানে একটা বড় ধরনের সাইক্লোন হবে, পাশেই একটা সমুদ্র ছিল, হ্যাঁ, বড় ধরনের একটা সাইক্লোন হবে, সুতরাং তোমরা নিরাপদ স্থানে চলে যাও। এটা 12 নম্বর সতর্কীকরণ, কমপক্ষে 20 ফুট উঁচুতে একটা জলোচ্ছ্বাস আসতে পারে। তো যাই হোক, সবাই মিলে খুবই ওরিড এবং অনেকেই তড়িঘড়ি করে রেস্কিউ টিমের বিভিন্ন গাড়িতে, পুরো গ্রাম ফাঁকা হয়ে চলে যাচ্ছে, নির্দিষ্ট একটা জায়গায় চলে যাচ্ছে। তখন ও ভদ্রলোককে যখন জিজ্ঞাসা করা হলো, ও ভাই তুমি যাবা না? তো বললো যে না, আমি তো যাব না, আল্লাহর প্রতি আমার অগাধ বিশ্বাস, আমি আল্লাহওয়ালা লোক, আল্লাহর প্রতি আমি সবসময় প্রার্থনা করি, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আমাকে সেভ করবে। তো যাই হোক, ও গেল না যখন, তখন বন্যাতে কি হলো, পানি এসে রাস্তাঘাট সব ডুবে গেল। যখন ডুবে গেল তখন তারপরে তো কিছু মানুষ, নানান মানে পশু পাখি থাকে, গবাদি পশু থাকে, এদেরকে নেওয়ার জন্য তখন আর ট্রানজ্যাকশানটা হলো আর গাড়িতে না, তখন হয়ে গেল নৌকাতে। এবার চারিপাশে খুঁজে খুঁজে নিয়ে আসার সময় দেখে ভদ্রলোক ওখানে আছে। এবার নৌকার মাঝি তাকে বলছে, ও ভাই, হ্যাঁ তুমি কেন এখনো অপেক্ষা করছো, চলো তাড়াতাড়ি চলো, নাহলে যেভাবে পানি বাড়ছে একটু একটু করে, দেখো 2 ঘন্টার মধ্যে কত পানি বেড়ে গেছে, তুমি তো মারা পড়ে যাবা। তখন হাসতে হাসতে বলে, এই বোকা, আল্লাহ আমাকে সেভ করবে, হ্যাঁ ঠিক আছে। তো আল্লাহ সেভ করবে যখন বললো, অনেক অনুরোধ করার পরেও লোকটা ওই নৌকা নিয়ে আবার চলে আসলো, ওকে নিয়ে আসতে পারলো না। পানি আরও বাড়তে থাকলো, বাড়তে বাড়তে ওই লোকটা এবার কি করেছে, মানে নিচতলা ডুবে গেছে, হ্যাঁ ঠিক আছে, ও ছাদে উঠে গেছে, ছাদে উঠে ওই ছাদে বসে আছে, হ্যাঁ বসে আছে, এবং তারা অগাধ বিশ্বাস যে আল্লাহ তাকে সেভ করবে। পানি কিন্তু আস্তে আস্তে বাড়তেই আছে। এবার রেস্কিউ টিমের একটা হেলিকপ্টার গেছে, হেলিকপ্টার গিয়ে বলে, অ্যানাউন্স করছে, উঠে আসো, হ্যাঁ মূর্খ বৃদ্ধ তুমি চলে আসো। হাসতে হাসতে বলে যে তোমরাই, তোমাদের কনফিডেন্ট কম, ঠিক আছে, তোমরা তো সারা জীবন পাপ করেছো, ঠিক আছে, তোমাদের আল্লাহ সেভ করবে না, তোমাদেরই দরকার এগুলা, হ্যাঁ আল্লাহ আমাকে সেভ করবে, তুমি দেখে নিও। তো যাই হোক, পানি আরও বেড়ে গেছে, বেড়ে গেল, ওটা মারা গেছে, মারা গেছে। আমি কিন্তু গল্প বলছি, আসলে এই গল্প কোথা থেকে পাইছি, কীভাবে পাইছি আমি জানি, নিজেও জানি না, কারো কাছে শোনা গল্প আর কি, কিন্তু গল্পগুলো আমার জীবনেও একটা ইম্প্যাক্ট ফেলেছে। হ্যাঁ, তো আমি যাই হোক, এই গল্পের শেষটা হলো এরকম, যখন মারা গেছে, মারা যাবার পরে ওই আল্লাহকে জিজ্ঞাসা করতেছে যে আল্লাহ, এই যে আমি তোমার প্রতি এত কনফিডেন্ট, এই যে আমি তোমাকে এত পছন্দ করি বা এত তোমার সারাক্ষণই তুমি করি, ঠিক আছে, এবং তোমার প্রতি আমার এক্সপেকটেশন যে তুমি আমাকে বাঁচাবা, কিন্তু তুমি আমাকে এতটুকু হেল্প করলা না, আমাকে বাঁচালা না, ঠিক আছে, তাহলে আমার এই কনফিডেন্টের দাম কি থাকলো, বা তুমি আমাকে কীভাবে ভালোবাসলা? তো আল্লাহ বলতেছে যে মূর্খ বৃদ্ধ, তোকে বাঁচানোর জন্য আমি প্রথমে গাড়ি পাঠিয়েছিলাম, ওই যে তোকে ডাকলো না, চলে আসো চলে আসো, তুই আসিসনি, তারপরে আমি হতাশ হয়ে আবারও তোর কাছে নৌকা দিয়ে নৌকার মাঝি পাঠাইছিলাম, তুই তাও আসিসনি। আর মূর্খ, শেষবার আমি বাধ্য হয়ে তোর কাছে হেলিকপ্টার পাঠাইছিলাম, তুই তাও আসিসনি, তুই মরবি না, কে মরবি? তার মানে কি দাঁড়ালো? গল্পের মোরালিটিটা হলো এরকম যে আল্লাহ তো তোমাকে তখন হেল্প করবে, মানে আল্লাহকে এসে স্বয়ং এসে তোমার হাত ধরে নিয়ে যে তোমাকে হেল্প করলো, এটা কি সম্ভব? তুমি অ্যাডমিশনের স্টুডেন্ট, তুমি কিভাবে আল্লাহর কাছে হেল্প পাবা? তার মানে তুমি পরিশ্রম করবা এবং তুমি প্রার্থনা করতে পারো যে আল্লাহ তুমি আমাকে শান্ত রেখো, তুমি আমাকে সুস্থ রেখো, তুমি আমার মধ্যে ভীতি দিও না, তুমি আমার মধ্যে অস্থিরতা দিও না। এখন আল্লাহ তোমাকে বলে দিল যে অস্থিরতা এড়ানোর উপায়টা হলো তোমাকে সবসময় শান্ত থাকতে হবে, সাহসী চিন্তা করতে হবে। ভীতি এড়ানোর উপায় হলো তুমি প্রয়োজনে ধ্যান করো, তুমি মেডিটেশন করো, জিনিসটা কল্পনা করো এবং ভয়গুলো দূর করো। তোমাকে তো রাস্তা বলেই দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, এই বলা সত্ত্বেও তুমি আলসেমি করছো দিনের পর দিন, কারণ তোমাকে তো কোনো না কোনোভাবে সেই জ্ঞান আল্লাহ দিয়েছে। জ্ঞানটা হলো এরকম, যে বেশি পড়বে সে চান্স পাবে, হ্যাঁ। আবার তুমি হয়তো রেফারেন্স করতে পারো যে আমি এত পড়ি আমি ভুলে যাই, ওটাও তো কোনো না কোনো জ্ঞান তোমাকে দেওয়া হয়েছে, যে বেশি পড়বে সে তত ভুলবে, আর যে যত বেশি ভুলবে সে তত বেশি আবার পড়বার চেষ্টা করবে,
এবং সে তত বেশি জানবে। এটা তো চরম বাস্তবতা। কিন্তু তুমি কোনো সমীকরণেই পড়বা না, আর তুমি বলবা যে সর্বনাশ করে ফেলেছে, যে আল্লাহ আমাকে সহযোগিতা করে নাই। তুমি খালি গিয়ে দেখো আল্লাহর কাছে কাঁচা কঞ্চি দিয়ে পিটাবে। ঠিক আছে, এগুলো ঢং করে লাভ নাই, তোমাকে প্র্যাকটিক্যাল হইতে হবে। আমি জানি না যে তুমি আসলে তোমাকে নিয়ে কি চিন্তা করছো। আমি তো বলি যে আসলে তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ে চান্স পালে তুমি শিক্ষিত মানুষ এবং তুমি সেরা মানুষ হয়ে গেলে, ব্যাপারটা কিন্তু তা না। বরং এই রিয়েলাইজেশনগুলো বুঝে তোমার যেটা ভাল লাগে তুমি সেই কাজে নিজেকে সম্পূর্ণ সম্পৃক্ত রেখেছো, এটা তোমার জন্য ইম্পর্টেন্ট। কিন্তু কই, তুমি কি সেগুলো করছো? তুমি তো সেগুলো করছো না। এই যে তোমাদের অ্যাডমিশন, খেয়াল করে দেখো, আমি দেখেছি, খুব ভালো করে প্রশ্ন দেখেছি, আমি দায়িত্ব নিয়ে তোমাকে বলতে পারি, বাংলাদেশে মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, বিশ্ববিদ্যালয় বলো, এই কোশ্চিনগুলো তোমার যে আমি তোমার সাথে হয়তো কথা বলছি নার্সিং নিয়ে কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম যেহেতু আমরা তৈরি করেছি, সুতরাং আমার যদি একটা আইডেন্টিটি থাকে তোমার সামনে যে আমি তোমার সাইফুল স্যার, যে আমি তোমাদের সাথে কোনো না কোনোভাবে কোনো একটা অ্যাপ্রোচে আমি জড়িয়ে পড়েছি। এখন তুমি তার মানে অপেক্ষাকৃত একটা দুর্বল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছো। এখন খেয়াল করে দেখো, আমি তোমাকে সাক্ষী দিয়ে বলছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে মেডিকেলের কোশ্চিন, বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন কিংবা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোশ্চিন এবং তোমার কোশ্চিনের মধ্যে রাত দিন তফাৎ। ঠিক আছে, রাত দিন তফাৎ। এখন তুমি রাত দিন তফাৎ মানে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন তোমার। এখন সহজ প্রশ্ন হওয়া সত্ত্বেও তুমি কি করছো? তুমি কি নার্সিং প্রশ্ন কখনো দেখেছো? নার্সিংয়ের প্রশ্ন তুমি কি রিসেন্ট দেখেছো? হ্যাঁ, আয় বস, ক্লাস নিচ্ছি। হ্যাঁ ক্লাস, হ্যাঁ আয় বস, সমস্যা নেই, আমি জাস্ট অল্প সময়ের মধ্যে শেষ করব। ঠিক আছে, তো তুমি কি কখনো নার্সিং কোশ্চিন দেখেছো? হ্যাঁ, যদি নার্সিং কোশ্চিন দেখে থাকো তাহলে আমার বিশ্বাস তুমি ওই একটা সালের প্রশ্ন তুমি একবার পরীক্ষা দাও। পরীক্ষা দিলে দেখবা তুমি 60টা প্রশ্ন কমপক্ষে তোমার মনে হচ্ছে যে এটা আমি পারবোই। ঠিক আছে, 60টা প্রশ্ন তুমি পারবা এবং আরও 20টা প্রশ্ন তোমার কাছে কেন জানি মনে হবে খুবই কনফিউশনে আসো। হ্যাঁ, এবং তুমি আরেকটু দেখলেই মনে হয় তুমি পারতে, এবং হ্যাঁ হতে পারে 20টা প্রশ্ন তোমার কঠিন। এখন খেয়াল করে দেখো তো, আমার তো কখনো কখনো মনে হয় যে শার্প মেন্টালিটি নিয়ে একদমই শান্ত স্নিগ্ধভাবে পরীক্ষার 3 দিন আগেও তার যা সিলেবাস কন্টেন্ট, এটা যদি একটু গভীরভাবে দেখে, এটা তো মুখস্থ করতে হয় না, এমসিকিউ সব, মানে এই যে মাল্টিপল চয়েস কোশ্চেনটা কত একটা সহজ ব্যাপার, যদি কেউ একবার চোখ দিয়ে দেখেও, একটা ইন্দ্রিয় কাজে লাগালো, রাইট? কিংবা কেউ যদি একটু চোখ বন্ধ করে কারো কথা শুনেও, তার মানে একটা ইন্দ্রিয় কাজে লাগালো। এবার সে কাজে লাগানোর পরে ওই যে আমি আবারও বলতেছি কাউ ফিলোসফি, সে রাতে বসে শুয়ে শুয়ে ভাবতেছে, ও আচ্ছা এটা তাই এই জিনিসটা, আচ্ছা এটা এই ব্যাপার। ঠিক আছে, দেখো আমি যখন শিহাব ক্লাস নাই, একটা লাইন ক্লাস নিচ্ছে, ধরো আমার ব্লাড গ্রুপ পড়াচ্ছে, ব্লাড গ্রুপ পড়াতে গিয়ে সে বলতিছে যে ও ব্লাড গ্রুপ এটা ওই যে কি ল্যান্ডস্টেইনার, আমি সেদিন পড়ালো, আমি শুনছিলাম। ঠিক আছে, কত সালে জানি 1901 সালে না কত সালের গল্প করতেছিল এই ভদ্রলোক আরবিসির মধ্যে। ঠিক আছে, লোহিত কণিকার মধ্যে কি একটা কি জানি কি বলেছিলি, অ্যান্টিজেন এ এবং বি, এই ল্যান্ডস্টেইনার ভদ্রলোক ঠিক আছে এ অ্যান্ড বি এর অস্তিত্ব দেখে যে কার মধ্যে এ আছে, কার মধ্যে বি আছে, কার মধ্যে এ এবং বি দুটোর আছে, কার মধ্যে একটাও নাই। এই জন্য ও এই 4 ভাগে ভাগ করলো। ঠিক আছে, এই ভাগ করে দেখা গেল এর রক্ত কাকে দিতে পারতেছে, এই অ্যান্টিজেনের সাথে আবার অ্যান্টিবডিও আছে, এ অ্যান্টিবডিও এ এবং বি অ্যান্টিবডি আছে, যার মধ্যে এ অ্যান্টিজেন আছে তার মধ্যে আবার এ অ্যান্টিবডি নাই, বি অ্যান্টিবডি আছে। এই হেরফের করে ও দেখে বলতিছে এ রক্ত দিতে পারবে কাকে, এ কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, অ্যান্টিজেনের হেরফেরের কারণে বি কে দিতে পারবে এবং এ বি কে দিতে পারবে, এরকম করে এ বি কে দিতে পারবে এবং ও দেখালো না দেখে সবাইকে দিতে পারবে। এই আলোকে একটা ব্যাখ্যা হয়ে গেল, ও হলো সর্বজন দাতা, এ বি হলো সর্বজন গ্রহিতা। তারপরে আবার কি জানি বলছিল, কি রিসার্চ ফ্যাক্টর নাকি বানরের কি আছে না আছে, কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে। এই যে প্লাস মাইনাস বা এতটুকু দেখো 1 মিনিটের একটা আলোচনা। ঠিক আছে, এখন তুমি যখন এই 1 মিনিটের আলোচনা জেনে ফেলেছো, জেনে ফেলবার পরে তোমার ক্যারেক্টারটা যদি এরকম হয় যে আচ্ছা উনি তো এটা ব্যাখ্যা করলেন, ঠিক আছে, এবার তুমি একটু বুঝে ফেললা যে এ অ্যান্টিজেন আছে বলে ব্লাড গ্রুপ এ, আবার তাহলে এর অ্যান্টিজেনের মধ্যে আবার অ্যান্টিবডি বি থাকবে, তার মানে বি অ্যান্টিবডি সমানও ব্লাড গ্রুপ এ।
তুমি এভাবে ভেঙে ভেঙে পড়তেছো। আচ্ছা, বি অ্যান্টিজেন মানে বি, তাহলে বির মধ্যে এ অ্যান্টিবডি। তার মানে যদি প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে দেয় যে ব্লাড গ্রুপ যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে কি হবে? তুমি জানো এ অ্যান্টিজেন থাকলে এ হবে। তোমার এতটুকু চিন্তার জন্য যদি আরেকটু কঠিন করে প্রশ্ন করে ফেলে যে তোমার শরীরের প্লাজমাতে যদি বি অ্যান্টিবডি থাকে তাহলে তোমার ব্লাড গ্রুপ কি, আর তুমি তো মনে করে ফেলবো আরে সর্বনাশ করছে, এটা বহুত কঠিন, এত কঠিন কোশ্চেন কেউ করে নাকি? অথচ খেয়াল করে দেখো, তুমি জাস্ট খালি একটু চিন্তা করেছো, ও আচ্ছা এই জিনিসটা। আচ্ছা বলো তো বাবা, এই জিনিসটা তুমি যখন চিন্তা করে ফেলেছো, চিন্তা করবার ফলে তুমি আর দেখো না, কিন্তু তুমি নিখুঁতভাবে কোনো একটা ভোর রাত্রে কিংবা কোনো একটা সন্ধ্যায় কিংবা সকালে চমৎকার করে এই ব্যাপারটা তুমি দেখেছো। তোমার কি মুখস্থ করার দরকার আছে? হ্যাঁ, আমি কোথায় দেখেছিলাম 1901 সাল ল্যান্ডস্টেইনার। ধরো এখন ব্লাড গ্রুপকে আবিষ্কার করলো, 4টা অপশান দিয়ে দিল, আর ঠিক আছে আলেকজান্ডার অ্যাপ্লিকেশন মানে কিংবা ধরো থিওফ্রাস্টাস কিংবা ধরো এই অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, তারপর ল্যান্ডস্টেইনার। খেয়াল করে দেখো, এই যে তুমি দেখেছো, তুমি কখনো কখনো এরকম করো না? তুমি একটা বানান লিখছো, ধরো হ্যাঁ বানান লিখছো করণীয় লিখলাম, আমি রসই লিখলাম, লেখার পর না রে দেখতে কেমন জানি লাগছে। হ্যাঁ, এই যে দেখতে কেমন জানি লাগছে, তার মানে তুমি আরেকবার লেখো করণীয়। আচ্ছা এটা কি দন্তান্ন? না না, এরাও কেমন যেন লাগছে, আবার একটু করো করণীয় মধ্যাহ্ন। আচ্ছা ও, তার মানে মনে হয় এরকম দেখেছি। আচ্ছা দেখো তো কত সহজ হয়ে গেল। তার মানে চোখও তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে কোনটা রাইট কোনটা রং। তার মানে তুমি যদি একটু ভালো করে দেখো, হোয়াট উইল হ্যাপেন নেক্সট? আসলে আমরা যা কিছু দেখি ভালো করে দেখি না, যা কিছু শুনে ভালো করে শুনি না। মজার ব্যাপার হলো তুমি একই সময় মাল্টিটাস্কে অংশগ্রহণ করছো কেন? তুমি তো স্টুপিড তাহলে। হ্যাঁ, মাল্টিটাস্ক কখনো হয় নাকি? হ্যাঁ, স্বীকার করছি তোমার মাথা প্রতি সেকেন্ডে 1000 ওয়ার্ক করতে পারে, কিন্তু তুমি সেইভাবে কি নিজেকে ম্যানিপুলেট করতে পারো, ইউজ করতে পারো? আর পারো না দেখেই তো তোমাকে এভাবে সবাই বোকা ছেলে, গাধা ছেলে, পারে না, ধ্বংস, শেষ করে ফেললে, এরকম কাহিনী। আর যখন তোমার কমপ্লিট কনসেন্ট্রেশন ক্রিয়েট হবে তখন এটা কিন্তু এক ধরনের, আমার তো মনে হয় যে কোনো কাজে যখন তোমার ভালো লাগা শুরু হয় তখন সেই কাজে তোমার একটা ফ্যাসিনেশন, ওই কাজ তোমাকে প্রভোগ করবে সে কাজে। কারণ ভালো লাগা মানুষকে একটা ভালো অনুভূতি দেয়, এবং ওই ভালো অনুভূতির জন্য হলেও তুমি সেই কাজে ঢুকে যাবা। কিন্তু দেখো তো, তোমার কি ওই ভালো অনুভূতি সৃষ্টির আগেই তো তোমার অনুভূতিগুলো নষ্ট। কারণ কিছুক্ষণের মধ্যে ক্রিং করে ফোন বেজে উঠলো, বাবুর ফোন। যে বাবু খাইছো, এই তুমি গেছো, সর্বনাশ হয়ে গেছে। আরে তোমার জীবনে বাবু লাগবে তো, হ্যাঁ, কিংবা ওই যে কি জানো লাগবে তো। আরে আমার জীবনেও ছিল। তা আমি তোমার ভাবির সাথে অনেক বছর প্রেম করা ওরে বিয়ে করছি, তুমিও করবা। আমি প্রেমের জন্য প্রভোগ করছি না তোমাকে, এটা পৃথিবীর চিরচরিত নিয়ম, তোমাকে হয়তো বিয়ে শাদী করতে হবে, তো ওটা তো প্রসঙ্গ না। কিন্তু তুমি দেখো খেয়াল করে, আমি দেখেছি আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এবং আমি নিজেও হয়তো মনে হয় ওই বয়সে বোঝা যায় না মনে হয়, এই ইখতিয়ারকে দেখেছি। আমি ইখতিয়ারকে মাঝে মাঝে বলি, হ্যাঁ ঠিক আছে, এই যে মেয়েদের পিছনে খালি মানে কারো নাম্বার নেওয়ার জন্য, এই তোমাকে সুন্দর লাগছে নাম্বার দাও, এই ফেসবুকে একটু এই করা সেই করা। হ্যাঁ, তা আমি মাঝে মাঝে বলি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এগুলা কাজ না করে তুই নিজের যোগ্যতা বাড়া, তো ওই মেয়ে তোকে বলবে এই ভাইয়া কেমন আছেন, নম্বরটা হবে নাকি? হ্যাঁ, গাধার গাধা আল্লাহ। হ্যাঁ, ইখতারকে চিনো নাকি তোমরা? ইখতার কিন্তু এখানে আছে, আমাকে বলতি যে সর্বনাশ করে দিলেন আমার। ঠিক আছে, যারা আমাকে শুনছো, আসলে আমি একটু খারাপ লোক। হ্যাঁ, আমি আসলে ভালোবাসি দেখে ওদেরকে উদাহরণ দিলাম আর কি। অন্যের নাম বললে মারতে চাইবে, আর ইখতারকে বললে মারতে চাইবে না দেখে আমি ইখতারের নাম বললাম। আসলে আমার দোষ নাই, বা ইখতারকেও তোমরা দোষ দিও না। সত্য হলো এটাই যে তাহলে নিজের যোগ্যতার জন্য তুমি কি করছো? আরে তুমি রাগি, সেন্টিমেন্টাল, তোমাকে মানুষ পছন্দ করবে নাকি? তুমি যত সুন্দর হও না কেন। হ্যাঁ, যে একটা সুন্দরী মেয়ে আছে এখানে, শুনে শুনে মনে মনে ভাববে যে শালা আমাকে বললো। আমি আসলে ওকে বলি নাই তো। তা আমিও দেখেছি যে আমার যে বন্ধু আমার ইন্টিগ্রিটি নষ্ট করেছে, আমি তার সাথে মিশতে চাইবো? কখনো সম্ভব? হ্যাঁ, আমার যে বন্ধু শালা বেশি কথা বলে, তার সাথে আমি মিশতে চাইবো নাকি? আচ্ছা তুমি কখনো চিন্তা করে দেখেছো তাহলে তোমার কম কথা বলা উচিত? আরে তুমি ভালো করবো না মন্দ করবো এটার জন্য তো তুমি যথেষ্ট। কিন্তু কখনো কি ভেবেছো এইভাবে যে না আমাকে, তুমি কথা বলবার সময় তোমার উচ্চারণ দেখে সবাই হাসাহাসি করছে, তো তুমি তো হিরো হতে চাও না? তুমি একটা বই পড়বার সময় বইয়ের সবচেয়ে সেরা ক্যারেক্টারকে তুমি মনে মনে কল্পনা করে ফেলো, আমি সেই ক্যারেক্টারে হবো। আরে সেই ক্যারেক্টার হতে চাইলে তার মতো ভাবনা চিন্তা তোমার মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে না? তা না করে তুমি ওই রাস্তায় দাঁড়িয়ে একদম টুন করে বেড়াচ্ছ, আসো। আরে তুমি তো রাস্কেল, তুমি তো বোকা, স্টুপিড। আমি তোমাকে আসলে যে জিনিসগুলো বলতে চাই সেটা হলো যে তুমি ধীরস্থির হও।
তুমি শান্ত হও, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। যখন তুমি চিন্তা করবা তখন তোমার কোন কোন ফাইন্ডিংসের প্রবলেম আছে, তুমি ফাইন্ডিংস পেলা আর কি, যে তোমার কোথায় কোথায় প্রবলেম আছে। এবার একটা একটা করে সেই প্রবলেমগুলোকে সামনে নিয়ে এসে আস্তে আস্তে ডিলিট করবো বলে মনস্থির করো। বিশ্বাস করো 6 মাসের মধ্যে তুমি সকলের কাছে পপুলার হয়ে যাওয়া শুরু করবা। এই যে অন্যের কাছে তোমার ব্যাপারে একটা দর্শন, ঠিক আছে, অন্যরা তোমাকে ভালো বলছে, এই ভালো অনুভূতির কারণে তোমাকে ভালো লাগাটা আরও চেপে বসবে এবং প্রতিনিয়ত তুমি ভালো করা শুরু করবা। এবং এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার এটা প্রযোজ্য। এখন যেহেতু আমার আসলে রাহি স্পেসিফিক করে বলেছে যে আপনি একটু এদের পড়াশোনার ব্যাপারে একটু দিক নির্দেশনা দেন, তোমাদের জন্য আমার 5 মিনিটের বার্তাটা হলো, আমি না এইভাবে পড়ি, যেটা কঠিন মনে হয় সেটা আমি জীবনেও পড়ি না। স্যার আপনি কি শোনালেন? এটা সিরিয়াসলি বলতেছি, তুমি পড়তে গিয়ে যেগুলো কঠিন মনে হবে সেগুলোকে কেটে দাও, ওগুলো আর পড়ো না, ঠিক আছে? কারণ এটা আরও স্পেশাল ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, ঠিক আছে, তোমার কাছে যেটা মনে হবে সহজ সেটাকে আরও চমৎকার করে সহজভাবে দেখে ফেলো, বুঝে ফেলো। আমার বিশ্বাস যে তোমার ওই সহজগুলোই যদি মনে থাকে, তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলো, তুমি নার্সিংয়ে বলো, তুমি চান্স পাবা। আমি চ্যালেঞ্জ করছি, সহজগুলো যদি অ্যাকুরেট করে করো তাহলে তোমার 80+ হবে। তোমার স্কোর যদি এখানে 45ও থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমার চান্স হবে। ঠিক আছে, তুমি তো নিশ্চয়ই নার্সিংয়ের যখন স্টুডেন্ট, আর একটা কাজ করতে পারো, এই যে কোশ্চিন ব্যাঙ্কগুলো আছে, তোদের কোশ্চিন ব্যাঙ্ক আছে না? কি নাম করে কোশ্চিন ব্যাঙ্ক, কি মানে নিউরন কোশ্চিন ব্যাঙ্ক। আচ্ছা যাই হোক, তুমি নিউরনের ছাত্র হলে নিউরনেরটা নিও, বা তুমি যদি মনে করো যে অন্য কোনোটা বেটার, তুমি বেটারটা নিও। এই কোশ্চিন ব্যাঙ্কগুলো নিয়েই তুমি যদি প্রপারলি পুরোটাই শেষ করতে পারো, বিশ্বাস করো, হ্যাঁ, এবং বুঝে সব যদি পড়ো, বিশ্বাস করো তুমি 70% কমন পাবা। কারণ কোশ্চিন ব্যাঙ্ক তো সবার ঘুরে ফিরে সিমিলার। যারা একটু হয়তো ওটার ব্যাখ্যা যোগ করছে তাদেরটা একটু স্পেশাল হতে পারে। ঠিক আছে, তো তুমি একটু বাজারে দু তিনটা জিনিস দেখলা যে কোনটার মধ্যে একটু ব্যাখ্যা টেকা অ্যাড করা সহ একটু চমৎকার করে এবং নির্ভুল করে তুলে ধরেছে, তুমি সেটা একটু কিনে সেটা যদি একটু ভালো করে পড়ো, কয়দিন লাগবে রে ভাই? হ্যাঁ, তুমি খালি হতাশ। আরে তোমার ওই হতাশা দিয়ে কী হবে? তুমি তো আসলে খালি ওই হতাশই হতে জানো। আমার দৃঢ় বিশ্বাস যে তোমার হতাশা কাটানো উচিত, এবং কাটানোর জন্য তোমাকে একটু শান্তভাবে চিন্তা করা দরকার। রাহি, আমি কি ইনস্ট্রাকশন করলাম? হ্যাঁ, এই যে রাহি পরে আবার মন খারাপ করবে যে আপনি আসলেন অনলাইনে ক্লাসের জন্য, এসে আপনি আমার ছেলে মেয়েদের উদ্দেশ্যে কিচ্ছু বললেন না। এই যে শোনো, স্পেসিফিক করে বলি, মোটা দাগে যেগুলো কঠিন সেগুলো পড়ো না, যেগুলো সহজ সেটা বারবার দেখে একদম বুঝিয়ে দেখে নাও। মুখস্থ করারও দরকার নাই, এত মুখস্থ করে মাথা জ্ঞানজাম করার কোনো দরকার নাই। তুমি বরং সকালে উঠে গুনগুন করে গান গাও, পাগল মন রে। আমার কণ্ঠ ভালো হলে আমি চমৎকার গান গাইতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে। কিংবা তুমি একটা শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। কিংবা তুমি এই যে মাঝে মাঝে আমার বউ আমাকে প্রভোক্ট করে নামাজ পড়ার জন্য। নামাজ পড়লে মাথাটা শান্ত হয়, ভালো লাগে। রাহি আমাকে নিয়ে যায়, ইখতিয়ার নিয়ে যায়, জোর করে নামাজ পড়ে আসেন, চলেন তো, আপনি কেমন জানি খালি খ্যাক করেন। আমি নাকি ইখতিয়ারকে খুবই খ্যাক করি। ঠিক আছে, তো এরা তো বুঝে না যে আমি ভালোবাসি, খালি খ্যাক করি। ঠিক আছে, তো যাই হোক, মাঝে মাঝে আমাকে নামাজে নিয়ে যায়। সেদিন ইখতিয়ার তো আমাকে বলতেছে যে ইসলামী জালসায় চলে। তো আমি ছোটোবেলায় ইসলামী জালসাতে গিয়ে হাইরে কান্নাকাটি করছি, ওরে আল্লাহরে, চোখ দিয়ে পানি পড়তে পড়তে বুক ভিজে গেছে। ঠিক আছে, এরকম একটা মানে জঘন্য ব্যাপার স্যাপার ঘটে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ইখতিয়ার মন খারাপ করে চলে যাচ্ছে, ওদের দুর্নাম করে ফেলছে মনে হয়। তো কি বলছে? সম্মান থাকবে না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, তোমরা যাদের সাথে ইখতিয়ারের কানেকশান আছে তারা একটু বুঝিয়ে বলো যে আসলে এগুলো প্রাসঙ্গিক, এগুলো আমি উদাহরণ দেওয়ার জন্য কথাগুলো বললাম আর কি। যাক, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ভালো, সবাই ভালো। আমি তো মানে আসলে নিজের ত্রুটিগুলো দেখবার পরে অন্যের ত্রুটি দেখার আর সুযোগই পাচ্ছি না। মানে হাজার ত্রুটি, কথার কোনো কন্ট্রোল নাই। পানি দিবি নাকি রে? হ্যাঁ রাইট, 10 মিনিট পর পানি খেতে হবে। তুই কোথা থেকে আসলি? তুই তো আরো সুন্দরী হয়েছিস, স্মার্ট হয়েছিস। তুই এবার একটা লোন করা দে না। হ্যাঁ, তুমি কয়বার বললাম আমি ইয়াকে? পুরো বইটাই তো কঠিন স্যার। এই যে খালি কঠিন করো কেন? হ্যাঁ, এই যে কে আবার লিখছে, তাহলে বইটাই পড়ো না। সত্যি কথা, কঠিন মনে হলে সবই বাদ দিয়ে দাও, দরকার নাই। তোমার কাছে কঠিন মনে হয়েছে মানে তুমি অন্য কাজ করো, দেখবো সেই কাজে তোমার ভালো মানে আসবে আর কি। হ্যাঁ,
যেটা জীবনের কঠিন সেটাকে বাদ দিয়ে দাও ভাই, ঠিক আছে, সহজগুলো নিয়ে থাকো, কিন্তু সহজটাই যেটা তোমার সহজ মনে হবে সেটা আরও সহজ করে যেন তোমার প্রতি একটা ইম্প্যাক্ট পড়ে, তুমি একটু মজা করে করো। তো যাই হোক, আমার কাছে একটু ফোন টোন আসতেছে, আমি একটু একটা জায়গায় আমাকে অ্যাটেন্ড করতে হবে আর কি। আমি খুবই আন্তরিকভাবে সরি, আমি আজকে ক্লাসটা আমি এক্সটেন্ড করতে পারলাম না। তোমরা ভালো থেকো, হ্যাঁ তোমরা ভালো থেকো, এবং হলো শান্ত থেকো, একটু গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, জাস্ট যতটুকু পড়বা একটু গুরুত্ব তোমার পড়াশোনার প্রতি থাকে, ঠিক আছে। যদি ওই গুরুত্বটুকু থাকে তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে আহামরি কঠিন না, তোমার চান্স হয়ে যাবে। ও হ্যাঁ, বেশি বেশি ঘুমায়ও, আর একটা কথা, রাতে একটু আর্লি ঘুমিও, খুব ভোরে ঘুম থেকে উঠো, আর একটু ব্যায়াম ট্যায়াম করো, বুঝছো। দিন শেষে তোমার সম্পদ তোমার শরীর। দেখুন আমার এত অল্প বয়স, তাও বুড়া লাগে। আমার তো 26-27 বছর বয়স, কিন্তু এরা আমাকে 43 বছর বানিয়ে দিয়েছে। এরা এত খারাপ। আমি একটু চাই যে, আমি মনে করো যে সারাক্ষণ একটু ইয়াং থাকবো, ঠিক আছে, কিন্তু বড়ই দুর্ভাগ্য আমার। এই সব এই যে লাল হয়ে যাচ্ছে চুল টুল, আমাকে কলপ করতে বলতেছে। এখন আমি এই কলপ টলপ করে আর্টিফিশিয়াল লাগে, এগুলো কি ভালো? ঠিক আছে, তো যাই হোক, আমি কলপ টলপ করতে পারবো না। কিন্তু এই কয়েকদিন থেকে একটু ব্যায়াম ট্যায়াম করতে গিয়ে এখানে ব্যথা সেখানে ব্যথা। আমি যদি একটু আর্লি লাইফ থেকে ব্যায়াম ট্যায়াম করতাম তাহলে মনে হয় আর ব্যথাটা হতো না। এখন এরকম করলেও ব্যথা লাগে, চারিপাশে ব্যথা, রক টক টেনে ধরে, অসহ্য লাগে। তখন গুরুত্ব দিইনি, আসলে অনেক পরে বুঝেছি যে আমার সবচেয়ে বড় সম্পদটা হলো আমার স্বাস্থ্য। এখনই ডায়াবেটিক্স ধরে গেছে, তো এটা আমার হেরিডিটি প্রবলেম অ্যাকচুয়ালি। আমার মার ডায়াবেটিক্স, বাবার ডায়াবেটিক্স। পরিশ্রম একটু পরিশ্রম তো করি, কিন্তু তারপরেও হয়ে গেছে। তারপরেও আমি বলবো যে আমার লাইফস্টাইলে একটু সমস্যা আছে, একটু বেশি বেশি মিষ্টি খাই। তো আমিও তোমাকে বলবো বেশি বেশি মিষ্টি খাও, হোক ডায়াবেটিক্স। ওই মিষ্টি কিন্তু তোমার ব্রেনের খাবারও বটে, ঠিক আছে। তবে আমার মতো করে মিষ্টি খেও না, প্রয়োজনে একটু কিসমিস টিসমিস রেখো, মাঝে মাঝে 2-1টা চিবালা, তোমাকে ব্রেন বুস্টিং হবে। আর প্রচুর পরিমাণে পানির ব্যবহার তোমার জীবনে বাড়াও, প্রচুর পরিমাণে পানি। তুমি কারণে পানি খাও, রাগ হলে পানি খাও, কাউকে গালি দিতে ইচ্ছে করলে পানি খাও, ঠিক আছে, দুঃখ পেলে পানি খাও, সুখ পাইলে পানি খাও, ঠিক আছে, যা পারো সেই সময় তোমার পানির ব্যবহার বাড়ো। চোখ মুখ ধোও, অজু করো, তোমার জন্য খুবই প্রশান্তিদায়ক ব্যাপার তোমার জন্য ইনশিওর হবে। তো যাই হোক, সবাই মিলে ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। ওই যে আবার দোয়া চাইলাম আমি, যদি দোয়া কাজে লাগবে না। ও খাবার, হ্যাঁ কখন খাবে? ও সন্ধ্যার আগে খেয়ে শেষ করে ফেলো। আমাকে রাহেবার মনে করে দিচ্ছে, সন্ধ্যার আগে রাতের খাবারটা শেষ করো, কারণ রাত্রি 8টার পরে আমাদের গাট মাইক্রোবটা আর কাজ করে না। আর অবশ্যই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড 100% অ্যাভয়েড করবা, 100% অ্যাভয়েড করবা। কোনোভাবেই এটাকে প্রশ্রয় দিবা না, কারণ তুমি একদিন অসুস্থ হয়ে দেখো, তোমাকে 10 দিন সাফার করতে হবে। এই কাজটা খবরদার করো না। শুধু এটা না, সকালে সবচেয়ে বেশি পরিমাণে খাও, দুপুরে তার সাথে পরিমাণে একটু কম খাও, আর সন্ধ্যার দিকে তার চাইতে আর একটু কম খাও। ওই যে আমরা আগে শুনেছিলাম না, সকালে খাও রাজার মতো, দুপুরে খাও রাজপুত্রের মতো, এবং সন্ধ্যায় খাও প্রজার মতো। বেসিক্যালি তোমার খাবার রুটিনটা এরকম যেন হয়। আর যত কম খাওয়া তত দিন বাঁচবা। আমাদের পুরো পৃথিবীতে এখন যে ডিজিজগুলো সবচেয়ে বেশি আতঙ্কের, সেগুলো হলো আসলে তোমার হার্ট ডিজিজ, ঠিক আছে, তোমার এই স্ট্রোক মুখ রিলেটেড এগুলো ব্যাপারগুলো শুধু আমাদের এটাকে লাইফস্টাইল ডিজিজ বলা হচ্ছে এখন বর্তমান সময়। তোমার লাইফস্টাইলে ট্রাবল হলে জিনিসগুলো হতে পারে। তবে মনে রেখো, তুমি এই যাত্রায় সফল হও আর না হও, তুমি যদি সুস্থ থাকো তাহলে তুমি অনেক সময় পাবা। তুমি সুস্থ এবং তুমি সফল। সুস্থ মানে আমার কাছে সফল, ঠিক আছে। এই জিনিসটা বুঝবো আমার মতো বয়স হলে, ঠিক আছে, যখন 42-43 বছর হয়ে যাবে না, তখন তুমি বুঝবো আহারে আমি কত কিছু হারিয়েছি। আরে তুমি সুপারম্যান হয়ে কী লাভ? তোমার ভিতরে যদি শান্তি না থাকে, আসলে যতক্ষণ বেঁচে আসো ততক্ষণ এনজয় করো, প্রশান্তি করো এবং সুক্রিয়া বলো। দেখবা তুমি তোমার এবং মানুষের সাথে সদ আচরণ করো, মানুষকে সহযোগিতা করো, এটাই তোমার কন্ট্রিবিউশন, এটাই তোমার ইবাদত, অন্য কোনো কিছু না এগুলো। তো সব কিছু মিলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর কি দেশ নে। ও হ্যাঁ, এই যে রাহি কিন্তু খুবই কমার্শিয়াল আচরণ করতেছে ইদানিং আমার সাথে। এই জিনিসটা নতুন করে করা হয়েছে, তোমরা জানো কি না? এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং। আমাকে অনেকে বলে যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করলেন না কেন? তার নামে সাহস পাইনি রে ভাই, এই পচা ছেলে বের হতে থাকে। ঠিক আছে, তো আমরা যেহেতু পচা মানুষ, সুতরাং আপাতত শুরু করলাম এটা। যদি তোমরা সবাই তোমরা বলো, কারণ এটা ক্লাস শুরু হয়ে গেছে, অনলাইনে শুরু হয়েছে, দেশ বলে সার্চ দিবা,
এবং এই লোকও দেখবা। আমার তো পিছনে চারিপাশে নানান শত্রু, নানান সময় নানানজন বিরক্ত করে। হ্যাঁ, তো ওর পিছনে আর না লাগে আমি ইদানিং ঠিক আছে কাজের পিছনেই লাগি বলে সকল শত্রুতাকে ক্ষমা করে দিয়েছি। যাক গা, আমার টেনশন হয়, বুঝছো, কোনো কাজ হয় না। এই হলো সেই হলো, দৌড়াতে গিয়ে দেখি যে দূর লাভ হয় না, খালি সময় ওয়েস্ট হয়। এই জন্য বলেছি যে গালি দাও ভাই, তাও আমি কচু পাতা, হ্যাঁ, মার দাও তাও কচু পাতা। আমি আসলে শান্তি চাই। আমি আমার ছেলে মেয়েকেও বলবো তোমরা পরিশ্রম করো, আর তোমরাও কচু পাতা হয়ে যাও। অনেকে অনেক রকম কথাবার্তা বলবে, কিন্তু দিন শেষে তুমি যদি ভালো থাকো, সুস্থ থাকো, ভালো কিছু করো, সেটা তোমার ফ্যামিলি এবং তোমার জন্য সবচেয়ে বড় অর্জন হবে। তো পরিশেষে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। বাই বাই।